সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং একটু মনোযোগ আকর্ষণ করছি যে আমাদের আজকের যে রাষ্ট্রনৈতিক বক্তৃতা, আপনারা অলরেডি আমাদের বক্তার নাম জানেন এবং বিষয়বস্তু জানেন যে প্রফেসর মুস্তাক হোসেন খান তিনি কথা বলবেন রাজনৈতিক বন্দোবস্ত, সংস্কার ও সংবিধান। আমরা বাংলাদেশে এখন যে একটা নতুন পরিস্থিতির মধ্যে আছি এবং সেই পরিস্থিতির অনেকগুলো দিক আছে যেগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আমরা নানাভাবে কথা বলছি। সেটারই অংশ হিসেবে দীর্ঘদিন যাবৎ প্রফেসর মুস্তাক হোসেন খান তিনি এই রাজনৈতিক বন্দোবস্ত ধারণাটা কথা বলে আসছিলেন। এখন এই গণ অভ্যুত্থান পরবর্তী যে বাস্তবতা, সেখানে তিনি এই পরিস্থিতির সাথে কীভাবে তার আইডিয়াটাকে নিয়ে কথা বলা যায় সেটা তিনি পত্রিকায় আপনারা দেখেছেন নিশ্চয়ই, অনেকে এর মধ্যে উনি সাক্ষাৎকার দিয়েছেন। মুস্তাক হোসেন খান, তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন এবং আমাদের সাথে কথা বলতে সম্মত হয়েছেন। তার মূল্যবান সময় আমরা পাচ্ছি তার কাছ থেকে। তাকে শুরুতে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং স্যারকে অনুরোধ করছি তার বক্তৃতা রাখবার জন্য। সবাইকে ধন্যবাদ এবং অবশ্যই যারা এই মুক্তির জন্য জান দিয়েছেন, আহত হয়েছেন, তাদের অভিবাদন। আমার এটা সৌভাগ্য যে জুন মাসে এখানে আকস্মিকভাবে উপস্থিত হয়েছিলাম এবং এই পরিবর্তনের সময়টা ঢাকাতে কাটিয়েছি। তবে সাহসীদের মতন আমি প্রথম সারিতে ছিলাম না, অনেক পিছনে ছিলাম, পর্যবেক্ষণ করছিলাম, দেখছিলাম, বোঝার চেষ্টা করছিলাম যে ডিসেম্বর মাসে যখন আমি এখানে পড়াতে আসি, আমি এখানে কোর্স পড়াই, এখানে গবেষণা করি, প্রত্যেক বছরই আমি এখানে 3-4 মাস কাটাই ঢাকায়। ডিসেম্বর মাসে আমার ছাত্ররা সম্পূর্ণ হতাশ ছিল। নির্বাচন আসছিল, তাদের খালি একটাই কথা ছিল যে এই দেশে থাকা যাবে না, আমাদের এখানে কিছু করার নাই স্যার, কীভাবে বাইরে যাই একটু বুঝান। যদি কেউ এসে এদের সরাইতে পারে 15 আগস্টের মতন সরাবে, নাহলে আর কিছু হবে না। ক্লাসে এইসব কথা বলছে, মানে নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা পরিবর্তনের কোনো জায়গা নাই। তারপরে তো এগুলো ঘটলো। এই 2 দিন আগে আমি গাড়ি দিয়ে যাচ্ছি, দেখছি একদল ছাত্র রাস্তা ঝাড়ু দিচ্ছে। আমি গাড়ি থামিয়ে নামলাম যে আমি লন্ডন ইউনিভার্সিটির প্রফেসর, আমার দেশে তো কেউ রাস্তা ঝাড়ু দেয় না। আপনার এই জাতীয়তাবোধ আমি খুবই গর্বিত দেখে যে আপনারা এখন রাস্তা ঝাড়ু দিতে নেমেছে। আমি বললাম যে আমি এখানে 10-12 জন ছিল, আমি বললাম যে এটা ক্যাফেতে নিয়ে একটু চা কফি খাওয়াই। তোরা হাসলো, স্যার আমরা খুব খুশি আপনি যে গাড়ি থেকে নামছেন, কিন্তু আমাদের সময় নাই। আমার যেটা রাগ ধরে যে আমাদের পচা রাজনীতি এই যুবক, এই মানুষকে হতাশ করেছিল। আমাদের যেটা এখন এটা ফরজ, যাতে এই আবেগ, এই আপনার স্যাক্রিফাইস, তাদের দেশ প্রেম, এটা যাতে নষ্ট না হয়, আমরা যেটাকে কাজে লাগাতে পারি, অগ্রসর হতে পারি, এটাই আমাদের কর্তব্য। এখন এটার পিছনে মার্কস লেনিন যেসব কথা বলেছিলেন যে যখন ক্রান্তিলগ্ন আসে তখন প্র্যাকটিসের সঙ্গে থিওরিকে মিলাতে হয়। সেজন্য এখন আমাদের কিছু তাত্ত্বিক জিনিস নিয়েও চিন্তাভাবনা করা দরকার। সবাই যে আমরা সঠিক তা না, আমি হয়তো ভুল, কিন্তু আমি যেভাবে চিন্তা করছি আমি সেটা বলতে চাই। এবং এই আলোচনা, এই ডিবেটটা আমাদের চলমান থাকতে হবে। আমি শেষে কয়েকটা প্রস্তাব দিব যেটা আমার এই বিশ্লেষণের জায়গা থেকে আমি মনে করি ইমিডিয়েট কাজ এই সরকারের, ইউনূস সাহেবের এবং তার যে পরিষদ আছে তাদের জন্য আমি 4টা ইমিডিয়েট কাজ শনাক্ত করতে চাই। এবং সেটা কেন এগুলো গুরুত্বপূর্ণ আমি বলবো একটু পরে। কিন্তু যেই ভুলটা আমাদের করা উচিত না সেটা হচ্ছে যে বাংলাদেশের মতন দেশে অনেক কিছু কিন্তু ভাঙা, অনেক কিছু কাজ করে না, ইনফ্যাক্ট বেশিরভাগ জিনিসই কাজ করে না ঠিকভাবে। তো এখন আমরা যদি একটা তালিকা সৃষ্টি করি যে কি কি ঠিক করতে হবে, সংস্কারের তালিকা, সবগুলাই কিন্তু এটা করা উচিত। কিন্তু তালিকা যদি বেশি লম্বা হয়, একটা বিরাট বিরাট হুমকি আছে।
যে আমাদের এই সময়টা আমরা হারাবো, কিছুই হবে না, এবং যেই শক্তিগুলোকে আমরা মনে করছি পরাজিত, তারা কিন্তু পরাজিত হয় নাই, তারা কিন্তু আছে। তাদের হাতে টাকা আছে, তাদের হাতে অস্ত্র আছে, তাদের হাতে মানুষ আছে, তাদের বিদেশি সমর্থন আছে। আমরা যদি খুব দ্রুত বাস্তবে যেই ক্ষমতার বিন্যাসটাকে পরিবর্তন না করতে পারি, এদের ফিরে আসাটাতে আমাদের আশ্চর্য হওয়ার কিছু নাই। সেই আগের দলে না আসতে পারে, অন্য কোনো দলে আসতে পারে, কিন্তু ফিরে আসতে পারে। আমি দলের চিন্তা করছি না, আমি সেই ক্ষমতার বিন্যাস, সেই লোক এবং তার রাজনীতি, তার অর্থনীতিতে চিন্তা করছি। এখন এটা বোঝার জন্য আমি আপনাদের একটুখানি মানে তত্ত্বের কথাটা বলবো, যেটা না বলেই না। তারপর আমি আবার ফেরত আসবো এই কাজের দিকটাতে, যেটা আমার মনে হয় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বন্দোবস্ত, এই বিশ্লেষণটা আমি উদ্ভাবন করি 80-র দশকের শেষ দিকে আমার পিএইচডি কাজে। এবং এই রাজনৈতিক বন্দোবস্তের ইংরেজিটা হচ্ছে পলিটিক্যাল সেটেলমেন্ট। এটা নিয়ে এখন অনেকেই কাজ করছেন এবং অনেকেই বলছেন, কিন্তু কেউ কেউ ভুলভাবে বলছেন, কেউ ঠিকভাবে বলছেন। আগেই বলে দেই রাজনৈতিক বন্দোবস্ত জিনিসটা কি না। কারণ একটা প্রচলিত ভাব আছে পাশ্চাত্য যারা রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে কাজ করে, তারা এটাকে একভাবে ব্যবহার করে, যেটা সম্পূর্ণ ভুল, এবং সেটা আমি আগেই বলে দিতে চাই যাতে আর সময় নষ্ট না হয়। একভাবে ব্যবহার করা হয় যে রাজনৈতিক বন্দোবস্ত মানে হচ্ছে সাম কাইন্ড অফ চুক্তি বা আন্ডারস্ট্যান্ডিং, যে পাওয়ারফুল লোকরা মিলেমিশে এগ্রি করবে যে কিভাবে তারা দেশ চালাবে বা একটা সেক্টর চালাবে বা একটা কিছু চালাবে, এবং তারা যদি সবাই একটা ভাগ পায় তাহলে ভাগাভাগি করে শান্তি মতন থাকবে। এই শান্তি মতন পরিচালনাটাকেই তারা রাজনৈতিক বন্দোবস্ত বলে। এটা সম্পূর্ণ ভুল। আপনি কোনো সমাজ ব্যবস্থা শুধুমাত্র সমঝোতা আর চুক্তির মাধ্যমে চালাতে পারেন না। এটা একটা অবাস্তব চিন্তা। কিন্তু প্রত্যেকটা সমাজের একটা কাঠামো আছে, একটা ফর্ম, একটা স্ট্রাকচার আছে। কিন্তু এই স্ট্রাকচারটার মানে না যে যারা পাওয়ারফুল তারা সবাই এগ্রি করে এবং তারা ভাগ বাটোয়ারা করে বসে একদিন এটা ঠিক করেছে। এটা একটা অবাস্তব চিন্তা। মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ডেমোক্র্যাটরা কিন্তু বসে এগ্রি করে না কীভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের মধ্যে সাংঘাতিক বিবাদ আছে, কিন্তু সেখানে পলিটিক্যাল সেটেলমেন্ট নাই, একটা আছে। আমার পলিটিক্যাল সেটেলমেন্টটা খুব সংক্ষেপে মানেটা কি, মানে আপনি যদি একটা সমাজকে বুঝতে চান, আমরা মোটামুটি সবাই এই ক্যাপিটালিস্ট ধরনের সমাজকে বোঝার চেষ্টা করছি, কিন্তু এই সো কল্ড ক্যাপিটালিজমের মধ্যে অনেক ধরন আছে। ডিকটেটরশিপ আছে, ডেমোক্রেসি আছে, ডেভেলপমেন্টাল আছে, নন ডেভেলপমেন্টাল আছে। তো এই সমাজগুলোর মধ্যে দুটো জিনিস ইনস্টিটিউশনাল ইকোনমিক্স আইডেন্টিফাই করে। একটা হচ্ছে অর্গানাইজেশনস। বাংলায় সমস্যা হচ্ছে আমরা ইনস্টিটিউশন, অর্গানাইজেশন সব করেই প্রতিষ্ঠান বলি, কিন্তু আসলে এটা কনফিউজিং। অর্গানাইজেশন হচ্ছে প্রতিষ্ঠান, সংস্থা। যখন মানুষে একসঙ্গে কাজ করে তারা একটা সংস্থা গঠন করে। ঢাকা ইউনিভার্সিটি একটা সংস্থা, একটা কোম্পানি একটা সংস্থা, একটা রাজনৈতিক দল একটা সংস্থা বা প্রতিষ্ঠান। এখন কিছু কিছু সংস্থা হচ্ছে আপনার নিয়ম অনুযায়ী গঠন করা হয়, আবার কিছু কিছু হচ্ছে ইনফর্মাল, অনানুষ্ঠানিক। যেমন ধরেন মাফিয়া একটা গ্রুপ, তারা একটা কিন্তু অর্গানাইজেশন, কিন্তু একটা ইনফর্মাল অর্গানাইজেশন। আপনার রাজনৈতিক দলের মধ্যে কিছু ফ্যাকশন থাকে, সেগুলো গ্রুপ কিন্তু ইনফর্মাল অর্গানাইজেশন। তার মানে আপনার সোসাইটিতে অনেক রকমের অর্গানাইজেশন আছে, রিলিজিয়াস, পলিটিক্যাল, ইকোনমিক অর্গানাইজেশন। আরেক দিকে হচ্ছে ইনস্টিটিউশন প্রপার। ইংরেজিতে ইনস্টিটিউশন যখন অর্থনীতিতে বলা হয়, ইনস্টিটিউশন মানে হচ্ছে নিয়ম কানুন, এটা কিন্তু প্রতিষ্ঠান না। আমার ইনস্টিটিউশন বাংলা আমার প্রতিষ্ঠান, ওইটাকে কনফিউজ করে ফেলি। ইনস্টিটিউশনাল ইকোনমিক্স প্রাতিষ্ঠানিক অর্থনীতি না। ইনস্টিটিউশনাল ইকোনমিক্স হচ্ছে নিয়ম কানুন বোঝার অর্থনীতি। এখন নিয়ম কানুন দ্বারাই কিন্তু এই প্রতিষ্ঠানগুলো রিপ্রোডিউস করছে। কিছু নিয়ম কানুন আছে আবার আনুষ্ঠানিক। একটা পার্টি গঠন করতে কি করতে হবে, একটা ব্যবসা গঠন করতে কি করতে হবে, কাকে ট্যাক্স দিতে হবে, কত ট্যাক্স দিতে হবে, নির্বাচনে কি করতে হবে, এগুলো হচ্ছে আনুষ্ঠানিক নিয়ম।
কিন্তু উন্নয়নশীল দেশে অনেক ইনফর্মাল নিয়ম আছে, অনানুষ্ঠানিক নিয়ম, যে আমার দলের লোক গেলে ভোট দিতে পারবে, ওই দলের লোক গেলে ভোট দিতে পারবে না, এটা কিন্তু একটা নিয়ম, অনানুষ্ঠানিক নিয়ম। আমি যখন ট্যাক্স দিতে যাই বড় ব্যবসায়ী, আমি এইটুক টাকা ওকে দিলে আমাকে এই টাকা কম দিতে হবে ট্যাক্সে, এটা একটা নিয়ম, এটা একটা অনানুষ্ঠানিক নিয়ম। অর্থাৎ নিয়মের মধ্যেও আনুষ্ঠানিক আছে, অনানুষ্ঠানিক আছে। এখন আপনি যদি একটা স্ট্রাকচার দেখতে চান সমাজে, আপনাকে দেখতে হবে আপনার যে প্রতিষ্ঠানগুলো আছে, অর্গানাইজেশনগুলো আছে, তারা এই নিয়মগুলো ব্যবহার করে কিভাবে তাদের ক্ষমতা রিপ্রোডিউস করছে। এটাই হচ্ছে পলিটিক্যাল সেটেলমেন্ট। যদি তারা ক্ষমতা রিপ্রোডিউস করতে পারে, যদি কালকের পাওয়ারফুল আজকেও পাওয়ারফুল পরশুও পাওয়ারফুল, তার মানে ওই নিয়মগুলো ব্যবহার করে তারা তাদের ক্ষমতা রিপ্রোডিউস করছে। যখন একটা জিনিস রিপ্রোডিউস হয় তখনই তার স্ট্রাকচার আছে, ওই স্ট্রাকচারটাই পলিটিক্যাল সেটেলমেন্ট। এখানে কাউকে একমত হইতে হবে না। এর মানে না যে সবাই এটা নিয়ে খুশি, এর মানে না যে এখানে প্রতিযোগিতা নাই, কিন্তু এর মানে হচ্ছে এখানে একটা স্ট্রাকচার আছে। এখন এই স্ট্রাকচারটা পরিবর্তনশীল। কিভাবে পরিবর্তন হয়? যখন এই অর্গানাইজেশনগুলোর পাওয়ার, এই অর্গানাইজেশনগুলোর ক্যাপাবিলিটি পরিবর্তন হয়, তখন তারা নিয়মগুলোকেও পরিবর্তন করে, নিয়মের কার্যকারিতাও পরিবর্তিত হয়, জিনিসটা আস্তে আস্তে পরিবর্তন হয়। এইভাবেই সমাজ পরিবর্তন হয়। আমি খুব হাই লেভেলে বলছি, পরে এটা আমি এক্সাম্পলস দিব। এখন উন্নয়নশীল দেশের একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে উন্নয়নশীল দেশে বাই ডেফিনিশন বেশিরভাগ সংস্থা অনুৎপাদনশীল বা তার উৎপাদনশীলতা কম। এটা সাংঘাতিক ইম্পর্টেন্ট। আপনার উৎপাদন, যদি সংস্থাটা উৎপাদনশীল হয় তাহলে সেই সংস্থাটা নিয়ম চাইবে, সে চাইবে তার নিজের স্বার্থে, সেও নিয়ম মানবে, অন্যরাও নিয়ম মানবে। এখন উৎপাদনশীলটা আমি পণ্যের উৎপাদন বলছি না, যে কোনো জিনিসই উৎপাদন, কালচারও উৎপাদন হয়, খেলাধুলা উৎপাদন হয়, গান বাজনাও উৎপাদন হয়। আপনি চিন্তা করেন একটা ফুটবল টিমে যদি সব খেলোয়াড় খুবই পারদর্শী হয়, তার টেকনিক্যাল এক্সপার্টিজ খুব হাই, তাহলে ওই ফুটবল টিম চাইবে যে তার পুরা টিম নিয়ম মাফিক খেলবে। সে চাইবে যে আম্পায়ার ঠিকভাবে পরিচালনা করবে, সে চাইবে পুরা লিগটা ঠিকভাবে পরিচালিত হবে, কারণ নিয়মগুলো তার স্বার্থে কাজ করছে। সে প্রতিযোগিতা করে সে জিততে চায়, ঠিক আছে? কিন্তু আপনার ফুটবল টিমের খেলোয়াড় যদি সবই ইউজলেস হয়, কেউ ফুটবল খেলতে পারে না, তখন সে যখন ফুটবল খেলবে সে কিন্তু চাইবে না যে আম্পায়ার খুব কড়াকড়ি করুক, সে একটু ধাক্কাধাক্কি দিবে, সে হাতে করে বলটা নিয়ে গোলের মধ্যে ফেলবে। সে চাইবে না যে লিগটা ঠিকভাবে হয়, কারণ তাকে উঠতে হলে তাকে 2 নম্বরই করে উঠতে হবে। অর্থাৎ যারা পাওয়ারফুল তারা কি চায় তার উপরে নির্ভর করবে আপনার নিয়মগুলা পালন করা হচ্ছে কি না। আপনার যদি অনেকগুলা হাই কোয়ালিটি ফুটবল টিম থাকে, অটোমেটিকলি আপনার লিগের নিয়মকানুন ঠিক হয়ে যাবে, কারণ তারা নিজের স্বার্থেই দেখে নেবে যে নিয়মকানুনগুলো ঠিক হয়। এখন আমাদের উন্নয়নশীল দেশে বেশিরভাগ যারা সংস্থা, কোম্পানি, তারা কিন্তু আন্তর্জাতিক বাজারে উৎপাদনশীল না। তাদেরকে যদি আপনি বাজারে ছেড়ে দেন তারা টিকবে না। তারা কি করে? তখন ব্যাংকের থেকে টাকা নেয়, ফেরত দেয় না। তারা কি করে? নিয়ম ভাঙে, বিল্ডিং কোড মানে না, শ্রমিকদের ঠিকভাবে বেতন দেয় না, ওইখান থেকে টাকা বানায়। এবং যেহেতু সবাই এটা করছে, কেউ কাউকে ঠেক দেয় না। তো এখানে সমস্যাটা শুধু নিয়মের না, নিয়ম মানার প্রবণতার সমস্যা। কেউ নিয়ম মানতে চাচ্ছে না, যারা ক্ষমতাশীল তারা নিয়ম মানতে চাচ্ছে না, এবং তাদেরকে মানানোর মতন আরও ক্ষমতাশীল কোনো সংগঠন নাই। তো নিয়মটা আপনি যদি আইনের শাসন দেখেন, যেসব উন্নত দেশে খানিকটা আইনের শাসন আছে, আমাদের থেকে তো বেশি আছে, পারফেক্ট আইনের শাসন কোথাও নাই। কিন্তু আইনের শাসনটা মানেটা কি? আইনের শাসনটা মানে হচ্ছে যখন কেউ আইন ভাঙে তখন সে যতই পাওয়ারফুল হয় না কেন, তার পরিচয় যাই হোক না কেন, তাকে এটাকে স্বীকার করে এটাকে শুধরাতে হবে। এটি মানে আইনের শাসন। তার মানে হচ্ছে যে ওকে যে শাস্তি দেওয়া হবে এটা অনেক পাওয়ারফুল সংস্থা চাইবে, নাহলে কিন্তু হবে না। শুধু আপনার যে বিচারক বা শুধু পুলিশ তাকে দিয়ে হবে না, আপনাকে পাশ থেকে চাপ আসতে হবে, যেটাকে আমরা হরিজন্টাল চেক বলি।
আপনাকে একটা এক্সাম্পল দিই, তাহলে এটা হয়তো আরও বুঝতে পারবেন। লাইনে দাঁড়ানো, বাস আসতেছে, আপনি লাইনে দাঁড়াচ্ছেন, কেন লাইনে দাঁড়ান? চিন্তা করেন একটু ভালো করে। আমি দেখেছি ঢাকা শহরে কোনো কোনো জায়গায় মানুষে খুব সুন্দরভাবে লাইনে দাঁড়ায়, আবার ওই একই লোক আরেক জায়গায় লাইনে দাঁড়ায় না। আমি ক্যান্টনমেন্টের কথা বলছি না, ওটা ভুলে যান। আমি ক্যান্টনমেন্টের বাইরের ঢাকার কথা বলছি। ক্যান্টনমেন্টের বাইরের ঢাকায় অনেক জায়গায় মানুষের লাইনে দাঁড়ায়, অনেক জায়গায় দাঁড়ায় না। কোনো কোনো ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়ায়, কোনো কোনো ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়ায় না। আপনি এটাকে কালচার দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না, কারণ একই লোক। আপনি এটাকে পুলিশ বা আপনার এনফোর্সমেন্ট দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না, কারণ একই শহর। তো পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে আমরা কিন্তু সাবকনশিয়াসলি একটা জিনিস করি সবসময়, যেটা পাশ্চাত্য দেশে করতে হয় না, এখানে করতে হয়। কিন্তু আমরা এমনভাবে করি আমরা নিজে জানি না আমরা করছি। আমরা কি করি? আমরা আশেপাশে লাইনে কারা আছে তাদেরকে মূল্যায়ন করি। আমি যদি মনে করি যে যারা দাঁড়ায় আছে তারা আমাকে পিছন টেনে নিয়ে আসবে, বলবেন যে ভাই এখানে একটা সিরিয়াল আছে, তাহলে আমি কিন্তু লাইন ভাঙবো না। আর আমি যদি মনে করি যে এখানে কিছু লোক আছে লুঙ্গি টুঙ্গি পরা, এদেরকে আমি সামনে যাই, যদি না যাই অন্য লোক সামনে যাচ্ছে, আমি না গেলে আমি কোনোদিনও ঢুকতে পারবো না, তখন আমিও সামনে চলে যাব, আর কেউ আমাকে থামাবে না। এটাই তো মানে আমি নিয়মটা ভাঙছি কি না ভাঙছি সেটা নির্ভর করছে হরিজন্টাল চেকের উপরে প্রথমত। তারপরে নির্ভর করছে যদি এখানে একটা ফাইট হয়, তখন আমি কাউকে ডাকছি, পুলিশকে ডাকছি, কিন্তু পুলিশ পরে আসে। তো যদি এইখানে এই লাইনে সবাই সম পাওয়ারের হয়, একই রকমের পাওয়ার থাকে, তখন যখন পুলিশ আসে সবাই বলবে যে এই করছে, পুলিশ তাকেই ধরতে হবে, না চাইলেও তাকে ধরতে হবে, কারণ এখানে অনেক পাওয়ারফুল লোক আছে, সবাই বলছে এ করছে। আর যদি ওই সেকেন্ড কিউতে যায় যেখানে অনেক লুঙ্গি পরা লোক দাঁড়ায় আছে, আর যে পাওয়ারফুল সে ভাঙছে, যখন পুলিশ আসে পাওয়ারফুল লোকটা বলবে আমি তো কিছু করি নাই, তখন তিনটা লুঙ্গি পরা লোককে ধরে নিয়ে যাবে যে আপনারা আমার সময় নষ্ট করতেছেন, তখন আর তাকে ধরবে না। অর্থাৎ পুলিশও যেটা করছে সেটা কিন্তু চাপের সম্মুখীন হয়ে করছে, এটা আমাদের বুঝতে হবে। এখন এটা হচ্ছে একটা খুব জেনারেল থিওরিটিক্যাল জিনিস। এর মধ্যে আপনার সোসাইটিতে পাওয়ারের ডিস্ট্রিবিউশন কিন্তু চেঞ্জ হচ্ছে। 90-এর দশকে বাংলাদেশে যে সিস্টেমটা ছিল সেটাকে আমি আমার কাজে কম্পিটিটিভ ক্লায়েন্টলিজম বলেছিলাম। এটার মানেটা হচ্ছে দুইটা বড় দল ছিল বা দুইটা বড় গ্রুপিং ছিল। এই দুইটা বড় গ্রুপিং নিজেদের মধ্যে প্রতিযোগিতা করত, দুইটাই করাপ্ট ছিল, দুইটাই নিয়ম ভাঙত, দুইটাই চোরের দল ছিল, কিন্তু হরিজন্টাল চেক ছিল। সিরিয়ালে বেশি আগে কেউ চলে গেলে তাকে টেনে নিয়ে আসতো যে ভাই এখানে সিরিয়াল আছে। দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল সেই সময়কার যে আমাদের অর্থনীতিতে মধ্যম শ্রেণীর ব্যবসায়ী প্রতিষ্ঠানের সংখ্যা অনেক বেশি ছিল এবং গ্রোথটা এখান থেকেই আসছিল। আপনি যদি 1980s বাংলাদেশের অর্থনীতি দেখেন, এটা কিন্তু একটা এসএমই ড্রিভেন গ্রোথ ছিল। তখন আমাদের পুরো গার্মেন্টস ইন্ডাস্ট্রি এসএমই ছিল, টেকনিক্যালি এসএমই ছিল। এই এসএমইদের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল এবং একটা ডাইনামিজম ছিল। এবং সেই সময় অর্থনীতিবিদরা ভারতকে বাংলাদেশের সঙ্গে তুলনা করে বলতো বাংলাদেশের গ্রোথ প্যাটার্নটা ভারতের থেকে ভালো। কি অর্থে ভালো? বাংলাদেশে কর্মসংস্থান বেশি হচ্ছে, কারণ অ্যাকচুয়ালি এই এসএমইরা কিন্তু কর্মসংস্থান তৈরি করে। আপনার হাজার যদি এসএমই থাকে তারা 2 লক্ষ চাকরির সৃষ্টি করবে। ভারতের সঙ্গে তুলনা করে বলতো যে এখানে নারীদের কর্মসংস্থান বেশি বাংলাদেশে। আসলেই তো তাই, কারণ এটা এসএমইতে হচ্ছে। এই কম্পিটিটিভ ক্লায়েন্টলিজম আমাদের এই দুই পার্টির মধ্যে ক্ষমতার মারামারির কারণে, অনেকটা তাদের নিজের দোষে, অনেকটা বাইরের হস্তক্ষেপের কারণে, কারণ এদেরকে স্টেবিলাইজ করতে দেয় নাই। এটাতে আমি আসবো পরে। বাইরের শক্তিগুলো এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আওয়ামী লীগ বিএনপি নিজেদের মধ্যে ক্ষমতা হস্তান্তরের নিয়মগুলোকে সেট করতে পারে নাই। তারপর তো আমরা জানি কি হচ্ছে। 2014-এর পর থেকে এই ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার আমূলভাবে পরিবর্তন হতে শুরু করে। তখন আর কম্পিটিটিভ ক্লায়েন্টলিজম নাই। তখন যেটা বের হয় সেটাকে আমি আমার কাজে বলেছিলাম এটা একটা কর্তৃত্ববাদী পলিটিক্যাল সেটেলমেন্ট।
এটা নাজুক কর্তৃত্ববাদী সেটেলমেন্ট। নাজুক এই অর্থে যে এটার কোনো জনসমর্থন নাই, কিন্তু কর্তৃত্ববাদী, কারণ সে সাংঘাতিক ফোর্স দিয়ে সকল অপোজিশনকে ভেঙে দিচ্ছে। অপোজিশন পলিটিক্যাল পার্টি, অপোজিশন ব্যাংক, অপোজিশন আপনার ট্রেড ইউনিয়ন, যাই অপোজিশন, ছাত্র দল, যে কেউ অপোজিশন আছে ভেঙে দেব, হয়রানি করব, ধরে নিব, দরকার হলে আয়না ঘরে দিব, দরকার হলে গায়েব হয়ে যাবে, বা মিনিমাম হচ্ছে 10,000টা মামলা তার মাথার উপরে থাকবে, সে দৌড়াতে থাকুক। সো আপনি অপোজিশনকে আস্তে আস্তে ভাঙতে শুরু করলেন, 1। 2 হলো, যখন পাওয়ারটা কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে উপরে, তখন এই মধ্যম ব্যবসায়ীরা আর টিকতে পারছে না, তখন আস্তে আস্তে বড় ব্যবসায়ীদের যুগ শুরু হলো। মানে ইকোনমিক পাওয়ারের সঙ্গে আপনার পলিটিক্যাল পাওয়ারের সঙ্গে আপনার ইকোনমিক পাওয়ারটাও কনসেন্ট্রেট হতে শুরু করলো। এই যে এখন খালি 4-5টা ব্যবসায়ী গ্রুপ সব কিছু নিয়ন্ত্রণ করছে, এটা কিন্তু 2014 পর থেকে। তার ফলে কি হলো, আমাদের যেই বৈশিষ্ট্য ছিল বাংলাদেশে, যে আমরা কর্মসংস্থান ভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে, এমপ্লয়মেন্ট ড্রিভেন গ্রোথ হচ্ছে, সেটা ভেঙে গিয়ে আমরা আস্তে আস্তে ভারতের মতন হয়ে গেলাম। ভারতে কি হয়, ওই কয়েকটা বড় কোম্পানি উপরে অনেক হাইটেক, দেখতে অনেক ঝাট জমক মনে হচ্ছে, সাংঘাতিক ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু কোনো জবস নাই, জবলেস গ্রোথ। দারিদ্র যেখানে আছে সেখানেই থাকে, মধ্যম স্তরটা দুর্বল, আর উপরে এত ধনী যে তারা মানে দুবাই আর সিঙ্গাপুর, এই আমাদের ধনীরাও এরকম হয়ে গেল। দুবাই, সিঙ্গাপুর, লন্ডনে আপনি কোনো কোনো জায়গায় যাবেন, বাংলাদেশি ব্যবসায়ীদের আপনি দেখলে বমি হয়ে যাবে, যে এই গরিব দেশের এইখানে বসে তারা এই সব আয়াস করতেছে। আমরা যে প্রফেশনাল এখানে চাকরি করি, আমাদের লজ্জা লাগে যে আমরা বাংলাদেশে এগুলো। অর্থাৎ এখানে একটা মেরুকরণ হয়ে গেল, ইকোনমিক পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার। এবং এখানে আরেকটা কথা বলে রাখি, কেউ কেউ আমার বন্ধুরাও যারা এই পলিটিক্যাল সেটেলমেন্ট নিয়ে অ্যানালিসিস করে, অনেক সময় এই বাংলাদেশের আওয়ামী সিস্টেমটাকে ডমিনেন্ট পার্টি হিসেবে ব্যাখ্যা করেছে। আমি এটাতে একইভাবে, আমি 2017-তে একটা আর্টিকেলে এটা আমি ডিসএগ্রি করি, এটা ডমিনেন্ট পার্টি না। ডমিনেন্ট পার্টি মানে হচ্ছে একটা পার্টি যে তার মধ্যে সব রকমের ফ্যাকশনকে ঢুকায় দেয়, ঢুকিয়ে সে খুব স্টেবল হয়ে যায়, তাকে সরানো যায় না, কারণ যারা ম্যাটার করে তার ওই পার্টির মধ্যেই আছে। যেমন কংগ্রেস পার্টি 1960s 1970s ডমিনেন্ট পার্টি ছিল। আমাদের আওয়ামী লীগ কিন্তু ডমিনেন্ট পার্টি না, ছিল না। কেন? কারণ এখানে যারা পাওয়ারফুল ফ্যাকশন সবগুলোকে ঢুকানো হয় নাই, যেগুলোকে পছন্দ না সেগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে কর্তৃত্ববাদ। তো এই আওয়ামী লীগের কিন্তু চরিত্র প্যারাডক্সিকলি অনেকটা আইয়ুব খানের 1960s পলিটিক্যাল সেটেলমেন্টের মতন। কেন? ওই আপনি ভয় দেখায় সবাইকে ভেঙে আপনি কর্তৃত্ববাদ করবেন, এটা কিন্তু ডমিনেন্ট পার্টি না। ডমিনেন্ট পার্টি এইভাবে ধস করে পড়ে যায় না, ডমিনেন্ট পার্টি এইভাবে এতগুলো মানুষ মারে না। ডমিনেন্ট পার্টি যখন পতন হয় এটা ধীরে ধীরে হয়, কিন্তু কর্তৃত্ববাদের পতন হঠাৎ করে হয়। তো এখন তো এটা প্রমাণ হয়েছে, এটা তো ডমিনেন্ট পার্টি ছিল না, এর কোনো জনসমর্থন ছিল না, এটা ছিল ভয় এবং বিরোধী অর্গানাইজেশন ভেঙে দেওয়ার ভিত্তিতে। এই ট্যাকটিকটা জুলাই 24-এ কাজ করে নাই, দুইটা কারণে। কেন কাজ করে নাই? যারা রাস্তায় নামলো প্রথমত এবং পরে যখন আরও আসলো, এরা কোনো অর্গানাইজড পার্টি না, এদের কোনো স্ট্রাকচার নাই, কাকে ধরবে? যদি স্ট্রাকচার থাকতো তো ধরতো। তারা আপ্রাণ চেষ্টা করেছে এটাকে একটা বিএনপি জামাত রূপ দিতে, তাহলে সবাইকে অনেক মানুষ মেরে ফেলতো। কিন্তু হয় বিএনপির দেউলিয়াতের কারণে বা তার প্রজ্ঞার কারণে বিএনপি একটা ভালো কাজ করছে যে কিছুই বলে নাই, কোনো সুযোগই দেয় নাই কাউকে কিছু বলার। সে চুপ ছিল, সে বলছে আমার নৈতিক সমর্থন দিই, আমার সবাই নৈতিক সমর্থন দিই, ভালো কথা, ধরবে কাকে? সো একদিকে এটার কোনো স্ট্রাকচার খুঁজে পাওয়া যাচ্ছিল না, আরেকদিকে
যে কারণে মানে আমার মানে গর্বিত বলাটাও যথেষ্ট না, দেখলাম যে ছাত্ররা ভয় আর পায় না। আপনারা সবাই দেখছেন এই ছবিটা, যে এক পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখেছে, স্যার একটা গুলি করি, আবার আরেকটা আসে, কি করব? মাশাআল্লাহ, এগুলো থামানো সম্ভব না। আপনি কত লোক মারবেন? ধস। আচ্ছা, এখন আসি আমাদের কাজের জায়গায়, যে এখন কি সিচুয়েশনটা কি? সিচুয়েশনটা হচ্ছে যে একটা কর্তৃত্ববাদী অতি কনসেন্ট্রেটেড পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার কনসেন্ট্রেটেড, ইকোনমিক পাওয়ার কনসেন্ট্রেটেড, একটা স্ট্রিট রেভলিউশনের মাধ্যমে, যেটা বাই ডেফিনিশন এবং তার শক্তি হচ্ছে যে সে অর্গানাইজ না, তাকে ধরা যাচ্ছে না, চলে গেল। এখন কী করতে হবে? তো পলিটিক্যাল সেটেলমেন্টের যদি আপনি ফ্রেম থেকে চিন্তা করেন, আমাদের ইমিডিয়েটলি কিছু কাজ করতে হবে যদি আমরা এটাকে ধরে রাখতে চাই। আমাকে ওই কনসেন্ট্রেটেড পাওয়ারের ভিত্তিগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব ধ্বংস করতে হবে এবং নতুন পাওয়ারের অর্গানাইজ ভিত্তি তৈরি করতে হবে। এটা বলতে অনেক সহজ কিন্তু কঠিন, কিন্তু আমি কিছু চিন্তাভাবনা করে কিছু প্রস্তাব দাঁড় করিয়েছি, সেটা আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করব। কিন্তু সময়টা একটু দেখে নিই, আমার সময় কীরকম যাচ্ছে। বর্তমান বাংলাদেশের সবথেকে, আমি আগে যেটা বললাম যে অনেকগুলা সংস্কারের আমাদের কাজ আছে, সবগুলাতে হাত দিলে আমরা আত্মহত্যা করব। আমাকে আইডেন্টিফাই করতে হবে এই কাঠামোর মধ্যে, আমি যে এই যে বলছি যে অর্গানাইজেশন ইনস্টিটিউশন, এখানে একটা ব্যালেন্স আসতে হবে। আমি যেই নিয়মগুলো চাই সেগুলোকে সাপোর্ট করার মতন আপনার অর্গানাইজ শক্তি থাকতে হবে, নাহলে এটা টিকবে না। আমার কাছে যেটা সবথেকে এক্সাইটিং মনে হয়েছে এই আন্দোলনে, যে এই ছাত্ররা কোনো এইসব ইন্টেলেকচুয়ালাইজ অনেক কিছু ব্লা ব্লা তত্ত্ব ছাড়াই তারা যেটা করছে, এটা একেবারেই পলিটিক্যাল সেটেলমেন্টের থিওরির সঙ্গে মিলে যায়। কিভাবে মিলে যায়? যে প্রত্যেক পদে তারা যেই দাবিটা উত্থাপন করেছে, যে স্লোগানটা দিয়েছে, সেটা তার পাওয়ারের সঙ্গে মিলে। স্লোগানটা হচ্ছে ইনস্টিটিউশন রুল, আমি এটা চাই। পাওয়ারটা হচ্ছে অর্গানাইজেশন, আমার এটা আছে। আপনি যদি যেটা চান তার যদি পাওয়ার না থাকে, আপনি মার খাবেন। আর আপনার পাওয়ার আছে কিন্তু আপনি ডিমান্ড করলেন না, আপনার সমর্থকরা ছেড়ে চলে যাবে আপনাকে। অর্থাৎ আপনার পাওয়ারের সঙ্গে আপনার দাবিকে মিলাইতে হবে। এখন যেহেতু এটা একটা ডিসঅর্গানাইজড মুভমেন্ট ছিল, এদের ইনফরমেশন অনেক জায়গা থেকে আসছিল, তারা সমন্বয় করে কিভাবে, এবং এটা একটা গবেষণার সাংঘাতিক জায়গা, কিভাবে তারা প্রত্যেক পদে ঠিক যেদিন যেটা বলার কথা সেটাই বলছে। যখন ফোর্স ছিল কোটা আন্দোলন, তখন কোটাই বলছে। যখন মারতে শুরু করছে আর অনেক লোক দামছে, তখন বলছে না, প্রধানমন্ত্রীকে মাফ চাইতে হবে, 2 জন মন্ত্রীকে যাইতে হবে, ইত্যাদি। ওই 7 দফা না কত দফা, 9 দফা। ঠিক যখন আপনার ওই ক্ষমতা আছে, তখন আসলো 9 দফা। 1 দফা যদি একদিন আগে বলতো মার খাইতো, একদিন পরে বললে কাজ করতো না। আমরা সবাই খালি বসেছিলাম যে এই ভুলটা করেন না। মাশাআল্লাহ, ভুলটা করে নাই। ঠিক যখন 1 দফা বলার কথা, তখন 1 দফা বলছে। অর্থাৎ যদি কেউ পলিটিক্যাল সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন দেখতে চায় কিভাবে হওয়া উচিত, এটাই হচ্ছে অ্যাপ্লিকেশন। আপনার অর্গানাইজেশনের সঙ্গে আপনার দাবিকে মিলতে হবে, আপনার অর্গানাইজেশনের সঙ্গে আপনার ইনস্টিটিউশন মিলতে হবে, আপনার পাওয়ারের সঙ্গে আপনার রিফর্ম মিলতে হবে। আপনার যদি পাওয়ার না থাকে, আপনি রিফর্ম করেন, ফেল করবেন। আপনার পাওয়ার থাকে, আপনি করলেন না, আপনি ওয়েস্ট করলেন। দুইটাই মারাত্মক। এখন আসি আমাদের করণীয়। বাংলাদেশে এখন আমি একটা বিরাট সংকট দেখছি, যেটা কিন্তু সবাই আপনাদের বলছে না। সংকটটা কি? সংকটটা হচ্ছে ইকোনমিক কোল্যাপস। আমরা কিন্তু ইকোনমিক কোল্যাপসের একটুখানি মানে কোনায় প্রায় চলে আসছি। আমাদের বড় বড় ব্যাংকগুলা ধসে যাচ্ছে। অনেকে ভুলবশত বলে যে কয়েকটা ব্যাংক বন্ধ করে দিলে কি হবে? মারাত্মক ক্ষতি হবে। কারণ ব্যাংক হচ্ছে এক ব্যাংকের যারা টাকা পায়, সে আরেক ব্যাংকে বা আরেকজনকে দেওয়ার কথা। সে যদি টাকা তার থেমে যায়, সে ওখানে দিতে পারবে না, সে আরেকজনকে দিতে পারবে না, সে আরেকজনকে দিতে পারবে না। এটাকে অর্থনীতিতে বলে কন্টেজিয়ন।
ব্যাংক কোল্যাপস করা মানে আপনার পুরো অর্থনীতি ধাম করে কন্ট্রাক্ট করবে, শুধু ওই ব্যাংকের মানে কাস্টমার না, আপনার পুরো অর্থনীতি কন্ট্রাক্ট করবে। ঠিক আছে, এটা একটা। দ্বিতীয়ত, আমাদের রিজার্ভস কমতে কমতে এখন বর্তমান কি রিজার্ভ কেউ জানে না। তৃতীয়ত, আমার ট্যাক্সের কিছু টাকা নাই। আমরা যেটা রাজস্ব আদায় করছি এটা চলে যাচ্ছে কোথায়? চলে যাচ্ছে গত সরকার কিছু ঘৃণ্য চুক্তি করে গেছে। ঘৃণ্য চুক্তি, এটাকে ইংরেজিতে বলে ওডিয়াস ডেট। ওডিয়াস ডেট, এটা আমি ফেরত আসবো, এটা একটা তাৎপর্য আছে। তারা কি করেছে? তারা চুক্তি করেছে বিদ্যুৎ কিনবে তাদের বন্ধুদের কাছ থেকে। চড়া দামে যে বিদ্যুৎ আমার দরকার নাই দিচ্ছে না, খালি ফ্যাক্টরি বসে আছে, আমি টাকা দিচ্ছি। তো আপনি এই টাকা কিভাবে দিবেন? দিতে পারেন না। আমার পুরো ফিসক্যাল সিস্টেম ক্র্যাশ করছে, আমার মনিটারি সিস্টেম ক্র্যাশ করছে এইসব কারণে। আরেকটা হচ্ছে বিদেশি হস্তক্ষেপ। এগুলো একটা বিরাট সংকট আমাদের জন্য। তো এই ইমিডিয়েটলি আমাদেরকে এই কাউন্টার রেভলিউশন বা কাউন্টার অভ্যুত্থান বা কাউন্টার পলিটিক্যাল সেটেলমেন্ট যাই বলতে চান, এটা যাতে না হতে পারে আমাদের কিছু ইমিডিয়েট স্টেপ নিতে হবে, যেটা আমাদের পাওয়ারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আমি এমন কিছু বলবো যে আমি করতে পারবো, তাহলে হবে না। আমার পাওয়ারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এখানে আমি 4টা প্রস্তাব দিচ্ছি, তারপর আমরা আলোচনা করতে পারি কেন এই 4টা। আরও অনেক কিছু আছে। আমার কথা হলো ওগুলোতে গেলে আমরা বিপদে পড়ব। আমার প্রথম প্রস্তাব হচ্ছে ব্যাংক বাঁচানো। ব্যাংক না বাঁচালে, আপনার হয়তো ব্যাংকের টাকা নাই, আমি আপনাকে গ্যারেন্টি করছি আপনার ব্যাংকে টাকা থাকুক আর না থাকুক, ব্যাংক কোল্যাপস করলে আমরা সবাই মরব, পুরো অর্থনীতি সংকোচন হবে। ব্যাংক কীভাবে বাঁচাতে হবে? এখন আমরা জানি যে কয়েকটা আপনার এই বিজনেস, ধরেন টপ 10, এক একজন 1000 কোটি টাকার ঋণ নিয়েছে। এই ঋণের কারণেই ব্যাংকিং ব্যবস্থা চূর্ণ হয়ে গেছে। এখন আপনি যদি স্বাভাবিক প্রক্রিয়া যান, স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে কি, আপনাকে বলতে হবে যে আমি এখন লোন রিকভারি প্রসেসে যাচ্ছি। লোন রিকভারি প্রসেসে এটা 10 বছর লাগে। এরা তো বোকা না, এরা একটা সাংঘাতিক চালাকি করেছে। চালাকিটা কি? ধরেন একটা গ্রুপ, তার 10টা কোম্পানি আছে, 2টা কোম্পানি ভালো, সেখানে তারা ঋণ নেয় নাই। তারা আরও 8টা কোম্পানি বানাইছে, কাগজের কোম্পানি। এখানে দেখাইছে তার জমি আছে, কিন্তু এগুলো আসল জমি না। কোল্যাট্রাল দেখাইছে, এটা আসল কোল্যাট্রাল না। আপনি ওখানে ঘটনাস্থলে গিয়ে দেখবেন এগুলো সব বানানো, আসল কিছুই নাই। এখন আমরা যদি ওটার পিছনে দৌড়াই, 10 বছর পরে দেখবো যে কিছুই পালাম না। কিন্তু আমার ব্যাংকে আমাকে এখনই সেভ করতে হবে। তাহলে এটা কী করতে হবে? আমি চিন্তা ভাবনা করলাম, একটা উপায় আছে। কিন্তু উপায়টা হচ্ছে আপনাকে কিছু এমার্জেন্সি অর্ডিন্যান্স পাস করতে হবে। এমার্জেন্সি, এটা একটা জরুরি অবস্থা। আপনি এখন বাংলাদেশকে একটা জরুরি অবস্থা, যেখানে জনগণের মারে একটা সরকার যে অনির্বাচিত সে পালাইছে, এখানে আপনি কনস্টিটিউশনাল সব কিছু ঠিকঠাক রাখতে পারবেন না। ঠিক আছে, আপনাকে কিছু জরুরি আইন পাস করতে হবে, কিন্তু এমন আইন পাস করতে হবে যেটা পরবর্তীতে আপনি ডিফেন্ড করতে পারেন কেন এই আইন, যাতে পরবর্তীতে এই আইনটা আন্তর্জাতিক যে কোনো মহলে আপনি ডিফেন্ড করতে পারেন। তো আমি একটা প্রস্তাব করছি, এবং আমি বিভিন্ন জায়গায় বলছি, আবারও বলব, যেই সব বড় আপনি করবেন, সবার জন্য না, সবাই কোনো আবার ফেল করবেন, আপনার ক্ষমতা নেই। আপনি আইডেন্টিফাই করে দেবেন এই 10টা নাম দিয়ে, বলবেন যে এই 10টা গ্রুপ যারা এত 1000 কোটি টাকার বেশি করে ঋণ নিয়েছে, সীমিত রাখবেন। এটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যদি সবাইকে টার্গেট করেন, সবাই আপনার সব ব্যবসায়ী আপনার বিরুদ্ধে চলে আসবে। করবেন না এই ভুলটা। আপনি টার্গেট করবেন যে টপ 10টা এই গ্রুপ যাদের এত 1000 কোটি টাকার বেশি আউটস্ট্যান্ডিং আছে, তাদের জন্য একটা জরুরি আইন পাস করা হবে। জরুরি আইনটা হচ্ছে যে আপনার খারাপ কোম্পানি একটা একটা করে আমরা লোন রিকভারি 10 বছর করব না। আপনার গ্রুপকে আমরা একসঙ্গে দেখব। আপনার গ্রুপে অনেক ভালো কোম্পানি আছে, এই ভালো কোম্পানিগুলো আমাদের জাতীয় সম্পদ, আমরা এগুলোকে ভাঙবো না, নষ্ট করব না, এদের ম্যানেজমেন্ট আমরা ধরবো না। কিন্তু এই কোম্পানিতে যে আপনাদের শেয়ার আছে, আমি এটা দিয়ে লোন রিকভারি করব।
এই শেয়ার নিয়ে আমি এখন বাজারে বিক্রি করব। সব বাংলাদেশিদের আমরা একটা বলবো যে আপনারা দেশ গড়ার জন্য এই শেয়ার কিনেন, এই ভালো কোম্পানির শেয়ার কিনেন। একটা সীমা রেখে দেন যে এত লক্ষ টাকার বেশি কিনতে পারবেন, যাতে এটা আবার কেন্দ্রীভূত না হয়ে যায়, বেনামিতে না চলে যায়। এগুলো করা যায়, এগুলো খুব ডিফিকাল্ট না। আপনি বলবেন যে ম্যাক্সিমাম 50 লাখ বা 20 লাখ বা যাই একটা অ্যামাউন্ট বলে দেবেন। বিদেশি বাংলাদেশিদের বলবেন আপনারা এটা ডলারে কেনেন। আপনি বাংলাদেশ করতে চান, আমি বলছি আমার মতন অনেক লোক আছে ডলারে শেয়ার কিনবে দেশ বাঁচাতে। ঠিক আছে, এটা আপনার দুইটা লাভ একসঙ্গে হচ্ছে। এক ঢিলে আপনি দুইটা জিনিস পাচ্ছেন। এক, আপনি ব্যাংকে টাকা দেওয়ার মতন আপনার টাকা আসছে। দুই, আপনার না ওই একেরই বি, এক এ হচ্ছে ব্যাংকের টাকা আসছে, একের বি হচ্ছে আপনি ফরেন রিজার্ভসে আপনার টাকা আসছে। দুই হচ্ছে আপনি অলিগার্কদের পাওয়ার ভাঙতে শুরু করছেন। এই অলিগার্কদের পাওয়ার ভাঙার আপনাকে বাস্তবে ফ্যাক্টস অফ দ্য গ্রাউন্ড তৈরি করতে হবে। খালি বলবেন যে তাদেরকে ধরছি, এখন হাতে রশি দিয়ে খালি পায়ে লুঙ্গি পরা দেখলাম, খুব আনন্দ, না, তার টাকা ঠিকই আছে সব জায়গায়। এদেরকে পাওয়ারটা ভাঙার জন্য আপনাকে বাস্তবে কিছু পদক্ষেপ নিতে হবে। নতুন অর্গানাইজ পাওয়ার তৈরি করতে হবে। আপনি যখন আরও 10,000 শেয়ার হোল্ডার বানাবেন, যারা এইসব ভালো কোম্পানির শেয়ার হোল্ডার, তারা কিন্তু পাওয়ারফুল হবে। তারা তখন প্রেশার দেবে পরবর্তীতে স্টক এক্সচেঞ্জকে, রেগুলেটরি বডিকে, যে আপনি ওদের কথা। এখন এই যে আমি আগে যেটা বললাম, যে আপনার যদি পাওয়ার সব 3টা ব্যবসায়ীর হাতে থাকে, রেগুলেটর কার কথা শুনবে? ওর কথা শুনবে। কিন্তু আপনার পাওয়ার যদি 10,000 লোকের কাছে থাকে, তাহলে তো আর রেগুলেটর একজনের কথা শুনবে, তখন তো তারাই রাস্তায় নামবে, তখন তারাই তো আন্দোলন করবে। অর্থাৎ আপনি আইনের সঙ্গে পাওয়ারটাকে সামঞ্জস্য আনছেন। আপনি যত পাওয়ারটাকে ব্রড বেস করতে পারেন, তত আপনার আইন ভালো হবে, তত আপনার এইসব এই অলিগার্কি মুশকিলে পড়বে। এটা হচ্ছে প্রথম প্রস্তাব। এখন আপনি বলতে পারেন যে না, আমাদের বিদেশি বন্ধুরা বলবে আপনার কন্ট্রাক্ট ভায়োলেশন করছেন, এই সেই। বলবে না। কেন বলবে না? কারণ আমাদের এরা একটা কাউন্টার লজিক, আপনার লিগাল আর্গুমেন্ট আমরা দিব। লিগাল আর্গুমেন্ট হচ্ছে এরা চুরি করেছে। কে বলছে? ডক্টর মোহাম্মদ ইউনুস। আপনারা তার যাই সমালোচনা করেন, বিশ্বে কিন্তু কেউ মনে করে না সে রাজনীতিকভাবে চুরি করতেছে কিছু। এটা আমাদের ব্যবহার করতে হবে। উনি যখন আন্তর্জাতিক মহলে গিয়ে বলবেন যে আমি লোন রিকভারি করছি, আর কিচ্ছু করছি না, এই লোকের লোন আছে, এই লোন আমি ফেরত না দিলে, না পাইতে পারলে আমার ব্যাংক কোল্যাপস করবে, তখন আমাকে বাঁচাবে কে? IMF বাঁচাবে না। এই যুক্তিটা আমাদেরকে সবাইকে বলতে হবে যে আমরা কিছুই করছি না, লোন রিকভারি করছি, কিন্তু লোন রিকভারি করতে গিয়ে আমরা তাদের পাওয়ারটাও চেঞ্জ করছি। স্ট্যান্ডার্ড প্রথায় আমি লোন রিকভারি 10 বছর, তার এইসব একটার পর একটা হিয়ারিং হচ্ছে, শুনানি হচ্ছে, না, অর্ডিন্যান্স হচ্ছে এখনই হবে। আপনি কিছু ইয়াং পাওয়ারফুল ছাত্র, আর্মি অফিসার, প্রশাসনের লোককে এখানে বসাবেন, উনি সাইন করবেন, এটা হবে। ওনারা ইমিডিয়েটলি গিয়ে যেখান থেকে সই নিয়ে আপনি বিক্রি করে দেবেন। 3 মাসের ব্যাপার। আপনি ফ্যাক্টস অন দ্য গ্রাউন্ড চেঞ্জ করবেন। বিপ্লব, সংস্কার, যাই বলেন, আমাদের সময় নাই। এগুলোকে একেবারে দ্রুত ভিত্তিতে এটা করতে হবে। আপনি ফ্যাক্টস অন দ্য গ্রাউন্ড একবার চেঞ্জ করে দিলে তাদের আসা খুব কঠিন হবে। তারা আসলেও এই 10,000 লোক থেকে তারা ফেরত নিতে পারবে না, সহজ না তো। এটা এক। 2 হলো, বাংলাদেশের এখন মানুষে বলতেছে আমাদের মূল্য বৃদ্ধি হচ্ছে। IMF বলতেছে কি ইন্টারেস্ট রেট বাড়াইতে হবে। সম্পূর্ণ ভুল। ইন্টারেস্ট রেট বাড়াইলে আমাদের যাই কিছু ব্যবসা আছে সব মরে যাবে। এই যে পাশ্চাত্যের পুস্তকের চিন্তা, এটা আমাদের মতন দেশে কাজ করে না। মূল্যবৃদ্ধি হচ্ছে এখানে, মুদ্রাস্ফীতি হচ্ছে এখানে, কিন্তু কেন হচ্ছে আপনাকে বুঝতে হবে কেন হচ্ছে। গোড়ায় যান। এটার একটা প্রধান কারণ হচ্ছে ওই ঘৃণ্য চুক্তি। আমরা পাওয়ার সেক্টরের সঙ্গে কিছু চুক্তি করেছি, তারা বিদ্যুৎ দেখ আর না দেখ, হাজার কোটি টাকা দিতে হবে আমাকে। এই যে হাজার কোটি টাকা দিতে হবে, সরকার কিভাবে দিচ্ছে আপনারা জানেন? কেউ জানে? টাকা ছাপিয়ে দিচ্ছে।
শুধু টাকা ছাপিয়ে দিচ্ছে না, বন্ড বিক্রি করছে এবং ব্যাংককে বাধ্য করছে এই বন্ড কিনতে হবে, ওই টাকাটা দিচ্ছে। তা আপনি ইন্টারেস্টের বাড়িতে থামাতে পারবেন না, আপনি গোড়ায় যান। সমস্যাটা কি? এই ঘৃণ্য চুক্তি আপনাকে কালকেই ক্যান্সেল করতে হবে। আপনার এমনি মুদ্রাস্ফীতি, এমনিতেই মূল্যবৃদ্ধি সব কমে যাবে, কোনো ইন্টারেস্ট রেট বাড়াতে হবে না। জরুরি অবস্থায় জরুরি সরকার, জরুরি অধ্যাদেশ পাস করতেই হবে। আপনি বলবেন যে যা যা সব চুক্তি হয়েছে, এইসব বিকট বিকট চুক্তি, আদানির চুক্তি, আমাদের ইন্ডিয়ান বন্ধুরাও কান্দে যে আপনারা কি সাইন করেন আদানির সঙ্গে, আমরা আদানির সঙ্গে আন্দোলন করতেছি, আপনারা এখানে গিয়ে তাকে এটা দিয়ে দেবেন। কি গর্ধবের কাজ করছেন? আমরা তো করি নাই, আমাদের কেউ জিজ্ঞেস করছিল? এটা হচ্ছে ঘৃণ্য চুক্তি, যে একটা অনির্বাচিত অবৈধ সরকার রাতের অন্ধকারে কাউকে না বলে তার বন্ধুদের সঙ্গে চুক্তি করছে, যে আবার আরো মজার কথা, আইন করছে যে এই চুক্তি কেউ যদি সমালোচনা করে তারও শাস্তি হবে। তাহলে এটা কোন ধরনের চুক্তি যেটাকে সমালোচনা করলে শাস্তি হবে সেটা বোঝাই যাচ্ছে। তো এটাকে আমাদের ইন্টারন্যাশনাল ফোরামে ডিফেন্ড করা তো খুব ইজি। আমরা বলবো এটা একটা ওডিএস কন্ট্রাক্ট, এটা ঘৃণ্য চুক্তি, যেই চুক্তি কোনো প্রতিযোগিতা নাই, যেই চুক্তির কোনো কম্পিটিশন ছিল না, যেই চুক্তি বন্ধুদের সঙ্গে করা হয়েছে, আবার যেটাকে আইনে বলা হচ্ছে এটা সমালোচনা করা যাবে না। আর তো কিছু দরকার নাই আমার। এগেন, ইউনুসের মতন মানুষ যদি বলে যে এই চুক্তি যতদিন থাকবে আমি আমার জনগণের কাছে যাইতে পারবো না ট্যাক্স তোলার জন্য, IMF কি বলছে? ট্যাক্স বাড়াইতে হবে। ভালো কথা, বাংলাদেশ অন্য দেশের থেকে অনেক কম ট্যাক্স তোলে, সঠিক কথা। কিন্তু আপনি কি আপনার জনগণের কাছে যাইতে পারবেন বলার যে ট্যাক্স দেন যাতে করে আমি এই ঘৃণ্য চুক্তি মেনটেন করতে পারি? কেউ দিবে? কেউ দিবে না। তো আমাদের এটাই তো সুযোগ। আমি বলবো IMF-কে যে দেখেন, আপনি ট্যাক্স চাচ্ছেন, আগে এই ঘৃণ্য চুক্তি ক্যান্সেল করতে হবে, নাহলে কেউ ট্যাক্স দিবে না। এটা সুবর্ণ সুযোগ, এটা বসে থাকেন না। এটা ক্যান্সেল করলে সঙ্গে সঙ্গে আপনার কিন্তু পাওয়ার স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। এই যে টাকা নিয়ে এই সে চোরা ব্যবসায়ীরা পয়সা নিয়ে এইটা যে বদমাইশিগুলো করে, এই টাকা নিয়েই তো করে। আপনি গোড়াতে কেটে দিচ্ছেন, শেষ। 3 মাসের কাজ, বসে থাকেন না। এটা করতে পারবেন? অবশ্যই পারবেন। এখন যে মানুষের বাংলাদেশে যে মুড, রাগ, খালি ওনারা অ্যানাউন্স করবে আমরা এটা করবে, আপনারা আসেন কিনা, আসেন রাস্তায়, 10 লক্ষ লোক আসবে রাস্তায়, আপনি খালি সই করবেন, শেষ। আমার অর্থনীতি বেঁচে যাবে। 3 নম্বর, 2টা হলো। 3 নম্বর কি করতে হবে? 3 নম্বর করতে হবে যে যারা যারা আপনারা হুন্ডি করে টাকা পাঠাইছেন বাইরে, খবর আছে। আমরা এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর অলরেডি বলছে, কিন্তু বলা এক কথা, করা এক কথা। উনি কিন্তু বলছেন যে আমরা এটাকে ফেরত আনার প্রক্রিয়া শুরু করব। খুব ভালো কথা, শুরু করেন, কালকে করেন। প্রক্রিয়াটা কি? এগেন, যেহেতু আমাদের এখন নেতৃত্বে এমন কিছু লোক আছে যারা আন্তর্জাতিকভাবে পরিচিত, আহসান মনসুর IMF-এর লোক, মোহাম্মদ ইউনুস নোবেল প্রাইজ উইনার, এরা বলবে যে আমার দেশ থেকে টাকা চুরি করে আমার রিজার্ভ খালি করে দিয়েছে, আমরা এখন আন্তর্জাতিক আইন অনুযায়ী বেনিফিশিয়াল ওনারশিপ আইডেন্টিফাই করে যারা যারা সন্দেহভাজন তাদের অ্যাকাউন্ট সিজ করেন, তারপরে এটার তদন্ত হোক। সিজ তো করেন। আপনার যখন রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ শুরু হয়, 1 মাসের মধ্যে সব রাশিয়ান অলিগার্কের অ্যাকাউন্ট সিজ হয়ে যায় ইউরোপে। কেন? কারণ তারা এটা চাইছে এটা হইতে। ওইখানেও তো একটা পলিটিক্যাল সেটেলমেন্ট আছে, ওইখানেও তো একটা পাওয়ার স্ট্রাকচার আছে। আপনি যদি ওই পাওয়ার স্ট্রাকচারের সঙ্গে আপনি একটা দাবি করেন, এখন ওইখানকার পাওয়ার স্ট্রাকচার ইউনুসকে সাপোর্ট করবে। আপনি বামপন্থী হিসাবে ভালো লাগে না লাগে ভুলে যান, ওইখানকার পাওয়ার স্ট্রাকচার ইউনুসকে সাপোর্ট করবে। ইউনুস যদি বলে যে আমার দেশ থেকে টাকা চুরি হয়েছে, আমি এখন এখানে আইনত আমি ব্যবস্থা নিতে চাই, আপনি এগুলোকে ক্রোক করেন, আমার ধারণা ভেরি হাই প্রবাবিলিটি কিছু কিছু জায়গায় এগুলো বন্ধ হয়ে যাবে। আমরা পাই কি না পাই, তারা এটা পাবে না, তারা এই টাকা আর ধরতে পারবে না। এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর, সেটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে এখানে বিদেশি হস্তক্ষেপ কিভাবে কমানো যায়। এটা আমার জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট।
আমরা এখানে সয়ে গেছি, আমরা এটা দেখতে 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 আমাদের জন্য এটা নর্মাল হয়ে গেছে। এটা নর্মাল না, এটা নর্মাল না যে আমার দেশের একজন সংসদের প্রার্থী সে দিল্লিতে গিয়ে মনোনয়ন নিয়ে আসে, সে গর্বের সঙ্গে বলে আমি দিল্লির প্রার্থী, আমি ভারতের প্রার্থী, অ্যাজ ইফ আমার এটা শক্তি। আমি এটা বাইরের মানুষকে যদি বলি যে এটা হইতেছে, ওরা হাসে, এবার কি ইংল্যান্ড আর আমেরিকার মধ্যে খুব ভালো সম্পর্ক, মানুষের মানুষের সম্পর্ক ভারত বাংলাদেশের সম্পর্কের থেকে অনেক বেশি ভালো, 1 মিলিয়ন টাইম ভালো। বাংলাদেশের মানুষ তো ইন্ডিয়াকে এত ভালোবাসে না, কিন্তু ইংল্যান্ডের মানুষ আমেরিকাকে অনেক ভালোবাসে। কিন্তু ইউকে পার্লামেন্টে যদি কেউ দাঁড়ায় বলে আমি ইউনাইটেড স্টেটসের প্রার্থী, আমি ওখান থেকে মনোনয়ন নিয়ে আসছি, ও ভাই আপনি ওই প্রার্থী ওখানে গিয়ে প্রার্থনা করেন, আপনি এখানে আসেন না। আমরা এটা বলি না কেন? আচ্ছা, এটা কি করা যেতে পারে? এখানে কিন্তু একটা বিশাল পাওয়ারের বিষয় আছে, ঠিক আছে, কিন্তু আমাদের কিছু সুবিধাও আছে। আমি এটা ওই বিভিন্ন প্রবন্ধে বলেছি, আবার বলছি, সবাই পড়েন নাই হয়তো, যেই সব দেশে একনায়কত্ব হয় এবং টিকে অনেক দিন ধরে আপনার স্বৈরাচার থাকে, সেখানে আপনি যদি একটু খতিয়ে দেখেন সব সময় পাবেন যে সেখানে শাসক শ্রেণীর একটা ফ্রি অর্থের উৎস আছে, হয় তেল আছে বা গ্যাস আছে বা কিছু একটা আছে। ওই তেল গ্যাস নিয়ে তারা একনায়কত্ব করে। কি করে? ওই টাকাটা নিয়ে তারা পুলিশ প্রশাসন সবাইকে কিনে নেয়, অন্যদের দমন করে। আমাদের একই জিনিসটা হচ্ছে, কিন্তু আমাদের তেল গ্যাস নাই। তো এদের অর্থটা কোত্থেকে আসছে, কেন আসছে? এবং আমার উত্তরটা হচ্ছে এটা আসছে কারণ আমরা একটা জাতি হিসেবে একটা জিনিস এখনো সম্পূর্ণ পুরোপুরিভাবে উপলব্ধি করি নাই। কথা বলি কিন্তু এটার তাৎপর্যটা আমরা উপলব্ধি করি নাই। তাৎপর্যটা হচ্ছে আমরা চাই আর না চাই, বাংলাদেশ একটা অত্যন্ত সেন্সিটিভ জিওপলিটিক্যাল অবস্থানে আছে। আমাদের মানচিত্রটা হচ্ছে আমার তেল, কিছু করার নাই। আপনি ইউনুস সাহেব যে 7 সিস্টার্সের কথা বললো, উনি কিন্তু জেনে শুনে এখানে একটা মার দিয়েছেন। আপনি ভারতের জন্য বাংলাদেশের এটা সব থেকে বড় বর্ডার, পাকিস্তানের সঙ্গে যেটা বর্ডার তার থেকে লম্বা বর্ডার হচ্ছে বাংলাদেশের সঙ্গে। ভারতের লংগেস্ট বর্ডার হচ্ছে বাংলাদেশ, এবং এই বর্ডারের ওই সাইডে হচ্ছে ভারতের অনেক সেন্সিটিভ জায়গা, যেই লোকগুলা নর্মাল ভারতীয়দের মতন না, কালচারে ধর্মে ওরা কিন্তু নর্মাল ভারতীয় না। ওখানে চীন অনেক দিন ধরে তার কাজ করে যাচ্ছে। হ্যাঁ, সো তার জন্য এটা একটা সাংঘাতিক জিনিস। সে বে অফ বেঙ্গলে যাইতে চায়, সে ত্রিপুরা থেকে রাস্তা বানাইতে চায়, সে ওখানে চিকেন নেক ভাঙতে চায়, সে এইসব করতে চায়। আবার একই সঙ্গে মানে সে তার সেন্সিটিভ জিনিসগুলো আদায় করতে চায়, কিন্তু তার আবার একটা বড় সীমাবদ্ধতা আছে। সে সীমাবদ্ধতা হচ্ছে সে মুসলমান চায় না। হায় রে হায়, এখন তার যদি মুসলমান নিয়ে কোনো সমস্যা না হইতো, তাহলে তো সে ইউরোপিয়ান ইউনিয়নের প্রস্তাব দিতে পারতো যে বর্ডার উঠাই দিই, আপনারা বাংলাদেশি থাকেন, আমরা ইন্ডিয়ান থাকবো, আমার লোক আসবে, আপনার লোক যাবে। ইউরোপিয়ান ইউনিয়ন এই মঞ্চে 10 বছরের মতন আগে আমি বলছিলাম এখানে কোনোদিনও ইউরোপিয়ান ইউনিয়ন হবে না। আমি জানি না কেউ কেউ হয়তো ছিলেন সেই সময় এখানে। কেন হবে না? ভারতের যেটা সব থেকে নাইটমেয়ার, আমি আপনার একটা কথা একটু ঠাট্টা করে বলি কিন্তু এটা সত্য। আপনি যদি ভারতীয়দের রিয়েলি ভয় দেখাতে চান, মানে একেবারে মানে ওরা যে ভয়ে মেরে ফেলতে চান, কি বলবেন জানেন? আমি ভারত হতে চাই। আপনি ভারত হইলে এই 17 কোটি মুসলমান বিহার থেকে নাগাল্যান্ড পর্যন্ত মুসলিম প্রধান হয়ে যাবে। এটা তার নাইটমেয়ার সিনারিও। সে কাশ্মীরের কয়েক মিলিয়ন মুসলমান হ্যান্ডেল করতে পারে না। ঠিক আছে, আপনি বলবেন আমার কিছু দরকার নাই, আমি ভারত হইতে চাই, আমাকে জাস্ট লোকসভায় 100টা আসন দেবেন, তারপরে আমি ঠাট্টা করে বলতেছি কারণ সে দিবে না। তো সেই জন্য ভারতের পজিশন বাংলাদেশের প্রতি
হচ্ছে ইসরায়েলের পজিশন প্যালেস্টাইনের প্রতি। আমরা অ্যাক্সেস চাই, আমরা মানুষ চাই না। তো আপনি অ্যাক্সেস চান, মানুষ চান না, তার মানে আপনি কাঁটাতারের বেড়া দিবেন আর আপনি ভিতর থেকে ঘোরাঘুরি করবেন। তো এটা তো কোনো চুক্তিতে আপনি কেউ মানবে না। তো এই চুক্তি আপনাকে গোপন চুক্তি করতে হবে। এই চুক্তি গোপন চুক্তি করে আপনাকে তখন আপনার সরকার যে এটা দিবে তাকে ক্ষমতায় রাখতে হবে। এটাই তো হয়েছে। আচ্ছা, শুধু ভারত না, চীনেরও এখানে সাংঘাতিক ইন্টারেস্ট আছে। কিন্তু চীন ওই রকম চাণক্যের চিন্তা করে না। তারা টাকা দেয় আর তারা ভাবে যে আমি টাকা দিচ্ছি, আপনি আমার কাজ করবেন। তো যখন প্রধানমন্ত্রী গিয়ে তিস্তা ক্যান্সেল করে দিল, চিকেন নেক দিয়ে দিল, তারপরে চীনে গেল, শি জিনপিং বলল আমি তোমার সঙ্গে দেখাই করবো না, শেষ। ওইখান থেকে তো এটা যে কোল্যাপস শুরু হলো তখন থেকে, কিন্তু অ্যাকচুয়ালি ওই চীনের থেকে যখন টাকা পেল না, এই পুরা পলিটিক্যাল সেটেলমেন্টটা কিন্তু তখন অ্যাকচুয়ালি আনসাস্টেইনেবল হয়ে গেছে। এবং আমার ধারণা যে এই যে ভায়োলেন্স তারা করলো ছাত্রদের সঙ্গে, এটা তারা মাথা খারাপ হয়ে গেছিল তাদের। তারা দেখতে পাচ্ছিল যে শেষটা আসতেছে এবং কিভাবে আমাকে আমাকে একবারে দমন করে রাখতে হবে, তখন ওই মোডে চলে গেছিল। কিন্তু চীন ক্লিয়ারলি বলছে যে আমি টাকা দেব না। তো ওই যে আমি আগে বললাম আমার এখন রিজার্ভ নাই, আমার এখন ট্যাক্সের টাকা নাই, আপনি চীন টাকা দেবে না, আপনি টিকতে পারবেন না। তো এটা কি করা যেতে পারে? ও বাই দ্য ওয়ে, আরেকটা শক্তিও আছে এখানে, মার্কিন যুক্তরাষ্ট্র। সেও এখানে আসতে চায়, মাশাআল্লাহ। সে আসতে চায় কারণ সে মালাক্কা স্ট্রেট কন্ট্রোল করতে চায়। মালাক্কা স্ট্রেট কন্ট্রোল করলে সে চীনকে কন্ট্রোল করতে পারবে। চিন্তা করেন। তাহলে আমাদের কি করণীয়? এটা আমার চতুর্থ দাবি। এই চতুর্থ দাবি হচ্ছে এটা ইমিডিয়েটলি করতে হবে। এমার্জেন্সি সরকার বলবে সব বিদেশি বৈদেশিক চুক্তি প্রকাশ করতে হবে, কোনো গোপন চুক্তি থাকবে না। আমরা সবাই দেখতে চাই চুক্তিগুলো কি, শুরু থেকে শেষ পর্যন্ত কি আছে। যদি না দেখান সেটা পালন হবে না, শুধু যেটা পাবলিক সেটাই পালন হবে। এবং যখন আমরা দেখে বলবো যে না এটা তো মনে হচ্ছে এটা কোনো গোলমাল, তখন আমরা সেটা যখন সংসদ হবে আমরা সংসদে নিয়ে সেটা সংশোধন করব। কিন্তু এখনই আমি এটাকে পাবলিক চাই এবং এখনই আমি এটা অর্ডিন্যান্স চাই যে এখন থেকে সব কিছু পাবলিক হবে। কারণ আমার তো লুকানোর কিছু নাই। আমি যদি একটা সাম্রাজ্যবাদী শক্তি হতাম যে আমি অনেক দেশের সঙ্গে অনেক গোলমাল করতেছি, তখন আমি গোপন চুক্তি চাইব। তো আমি তো সাম্রাজ্যবাদী শক্তি না, আমি কোথায় গোলমাল করব? আমার তো গোলমাল করার কোনো জায়গা নাই। কিন্তু আমি জানতে চাই আমার নামে কি করা হলো। যখনই একটা চুক্তি দেখব যেখানে দেখা যাচ্ছে আমরা অনেক কিছু দিচ্ছি আর ওরা কিছুই দিচ্ছে না, তার মানেটা কি? তার মানে ওরা আমাকে কিছু দিচ্ছে না, কিন্তু কোনো ব্যক্তি বা দল বা কোনো সাংসদ বা কাউকে দিচ্ছে, যে কারণে সে দৌড়ে যায় ইন্ডিয়াতে তার মনোনয়ন নিয়ে আসতে। ওইটি তো এক্সচেঞ্জটা। আমরা কিছু পাচ্ছি না। কিন্তু এটা তো না যে তারা এমনই বোকা, এমনই গর্ধব যে একটা চুক্তি সাইন করলে আমরা কিছুই পাইলাম না, তাকে সবাই দিল। এটা তো না। তারা তো চিন্তা ভাবনা করে করছে। তাদেরকে ওগুলা যে ইন্ডিয়ার যেটা দাওয়ার সেটা তারা নিচ্ছে, কিন্তু অন্যভাবে নিচ্ছে। তো যখনই আমরা একটা চুক্তি দেখবো যেখানে আমরা দিচ্ছি কিছু পাচ্ছি না, ওই চুক্তি আমরা বাতিল করে দেব, তাহলে ওরা কিছু পাবে না। আমাদেরকে এই গেমটা খেলতে হবে, কারণ আমাদের এই ভৌগোলিক অবস্থান পরিবর্তন হবে না। কিন্তু আমরা যদি এটাকে ম্যানেজ না করতে পারি, আমাদের দেশে গণতন্ত্রও হবে না। সে যেই ক্ষমতায় আসুক, যেই পার্টি ক্ষমতায় আসুক, এটা কিন্তু এই মূল্যটা, এই ভৌগোলিক মূল্যটা কিন্তু দিনে দিনে বছরে বছরে বাড়ছে। বিএনপি যখন ছিল ক্ষমতায় তখন বিএনপি এতটা করতে পারে না, কারণ এত টাকা কেউ দিচ্ছিল না, তখন এই এত ইন্টেন্সিভ কম্পিটিশন ছিল না। এটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে এবং আরও বাড়বে। বাংলাদেশের স্ট্র্যাটেজিক পজিশনের মূল্যটা আরও বাড়বে। অর্থাৎ ভবিষ্যতের দলগুলো আরও তাদের লোভ হবে যে আমরা একটা ডিল করে ফেলি চুপচাপ। ওই ডিল করে তখন আমাদের টাকা বসায় রাখবে। ওরা থাকলেও আমরা তো শেষ হয়ে যাব, আমাদের তো গণতন্ত্র থাকবে না। তার মানে আমাদের কি করতে হবে? এই পাওয়ারটাকেও ভাঙতে হবে। এবং এই পাওয়ারটা ভাঙার জন্য আমার ওই আইনটা দরকার। এবং ওই আইনটা কে বাস্তবায়ন করবে? জনগণ বাস্তবায়ন করবে। কারণ এখন সবাই সজাগ হয়ে গেছে ওই ব্যাপারে। এইসব কিছু জিনিস আমরা কিন্তু এখানে আর পার পাবে না। তো এই চারটা জিনিস আমি মনে করি যে এই চারটা জিনিস
এক হচ্ছে আমাদের অর্থনীতিকে সেভ করবে, আর দুই হচ্ছে পাওয়ার স্ট্রাকচারটাকে চেঞ্জ করবে, এবং পাওয়ার স্ট্রাকচারটাকে এমনভাবে চেঞ্জ করবে যে ইমিডিয়েটলি সেটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো। এটা হওয়ার পরে তখন আমরা আরও অনেক রিফর্ম করতে পারি। যখন আমি দেখব যে না, আমার ট্যাক্সের প্রবলেমটা আমি স্কোপ করে ফেলেছি, আমি এসব ঘৃণ্য চুক্তি ক্যান্সেল করে দিয়েছি, আমার ফিসক্যাল ব্যালেন্সে আসছে, তখন আমি বলতে পারি যে হ্যাঁ, আমি এখন ট্যাক্স বেশি তুলব, তখন আমি NBR এর রিফর্ম করব, তখন আমি বাংলাদেশ ব্যাংকের রিফর্ম করব। কিন্তু সিকোয়েন্সটা খুবই ইম্পর্ট্যান্ট। কোনটা আগে করব কোনটা পরে করব আমাকে করতে হবে। আমাকে আগে এই চুরি থামাইতে হবে, চোরদের ভাঙতে হবে, এবং আমার শক্তির সঙ্গে মিলে যে সামঞ্জস্য রেখে স্লোগান আর দাবি মিলাইতে হবে। যদি আমরা করি তাহলে কিন্তু পদে পদে আমরা অগ্রসর হব। এখন একটা প্রশ্ন সবসময় মানুষে করে, এই সরকারের মেয়াদ কত? আমার উত্তর হচ্ছে এই প্রশ্নটা ভুল। সরকার যদি ইমিডিয়েটলি আমাদের 3-4 মাসে দেখাইতে পারে তারা এইসব করতে পারছে, তাহলে অটোমেটিকলি তার মেয়াদ বেড়ে যাবে। অটোমেটিকলি মানুষ বলবে আপনি 4টা ভালো কাজ করছেন, আরও 4টা করেন। তাকে মেয়াদ চাইতে হবে না, আমরাই দেব, করেন। কিন্তু সে যদি বসে থাকে কিছু না করে, ঘোষণা দিয়ে দেয় আমরা 2 বছরের জন্য আসি বা 3 বছরের জন্য আসি, তাকে 3 বছরে কেউ থাকতে দেবে না, তার মেয়াদ কমে যাবে। অর্থাৎ তার মেয়াদ আর তার অ্যাকশন একেবারে ওতপ্রোতভাবে জড়িত। সে যতই অ্যাকশন নেবে ততই মেয়াদ বাড়বে, যতই ইনঅ্যাকশন তার মেয়াদ কমবে। এই মেসেজটা তাকে আমাকে দিতে হবে যে আমরা 100% আপনার সঙ্গে আছি, আমরা রিফর্ম চাই, কিন্তু বসে থাকলে হবে না। আলোচনা দরকার নাই, থিসিস লিখতে হবে না, অনেক গবেষণা, অনেক তদন্ত, অনেক এগুলো কিচ্ছু করতে, আপনি করবেন, এখন করবেন, প্লিজ করেন। এটা বলে আমি শেষ করছি, আলোচনা শুরু হোক। থ্যাংক ইউ। না, আমার মনে হয় এরকম ছোট ছোট প্রশ্ন করবেন, আমি ছোট ছোট উত্তর দিব, এটাই বেস্ট। আপনার এটা একটা জরুরি ভিত্তিতে করতে হবে। হ্যাঁ, আপনি যদি নর্মাল অবস্থায় এই কাজটা করেন, অবশ্যই আপনার কন্ট্রাক্ট রেটিংটা কোল্যাপস করবে, অবশ্যই আপনাকে বিদেশি ইনভেস্টররা করবে না। কিন্তু এখন আমরা নর্মাল সিচুয়েশনে নাই। গ্লোবাল চোখে আদানি একটা নর্মাল কোম্পানি না, একটা প্রশ্নবিদ্ধ কোম্পানি। হিন্ডেনবার্গের রিপোর্ট বেরোয়েছে, ইউকেতে, আমেরিকায় সবাই হিন্ডেনবার্গের রিপোর্ট সম্বন্ধে অবগত। আমাদের এখানে একটা অবৈধ সরকার 3 নির্বাচনে ভোট ছাড়া থেকেছে, সবাই জানে। এখানে গণ অভ্যুত্থান হয়েছে, সরকার পালিয়ে গেছে, সবাই জানে। কোথায় পালিয়েছে? ভারতে পালিয়েছে, সবাই জানে। ভারতে কে আছে? আদানি আছে, সবাই দেখছি। এই ডটগুলো আমাদের লিগালি কানেক্ট করতে হবে, যে আমাদের উপরে এটা চাপিয়ে দিয়ে এইটা চলে গেছে, আমরা ক্যান্সেল করে দিই। তার মানে না তারা লিগালি এটা চ্যালেঞ্জ করবে না, করবে, লিগালি চ্যালেঞ্জ করবে। আমাদের আমরা কাউন্টার চ্যালেঞ্জ করব। হ্যাঁ, 10 বছর পরে যদি তাকে কিছু ক্ষতিপূরণ দিতে হয় দিব ভাই, এখন তো দিব না, তাকে তো আউট। একটা সিগন্যাল যে এটা করতে পারবেন না। আমাদের আর এটা তো একটা, আর আমাদের দেশি অনেকগুলো এরকম চুক্তি আছে দেশি কোম্পানির সঙ্গে, ওগুলো কারেন। অনেকে এখানে 100 টাকা ইনভেস্ট করে 1000 টাকা উঠাই ফেলছে অলরেডি। বেশিরভাগ কন্টেস্টই করবে না হয়তো, যদি 1-2টা কন্টেস্টও করে। আমাদের একটা লিগাল টিম বানান, আমাদের বাইরে অনেক নামি দামি বাংলাদেশি আপনার লিগাল মাইন্ডস আছে, আমার ধারণা তারা বিনা পয়সায় করবে এগুলো। বলবে যে আমি এটা চ্যালেঞ্জ করবো কোর্টে, কীভাবে? এটা একটা ওডিএস কন্ট্রাক্ট। একটা জিনিস আমি বলি নাই, যেটা আমি বলার প্রয়োজন মনে করি না কিন্তু বলা দরকার, সেটা হচ্ছে সব থেকে আগে অবশ্যই বিচার প্রক্রিয়াটাকে চালাতে হবে। এটা তো অবভিয়াস, আমাদের মনে হয় এটা কোনো কারো নাই, সো আমি সেভাবে বলি নাই, বাট বিচারটাও সঠিকভাবে করতে হবে। এবং এখানে যেটা হচ্ছে যে আপনার ভিডিও এভিডেন্স সাংঘাতিক আছে, যেখানে আপনার একেবারে ক্লিয়ার ভিডিও এভিডেন্স আছে, সেগুলোকে আপনি বিলম্ব করেন না ভাই, তাড়াতাড়ি রায় হয়ে যাক, তাড়াতাড়ি শাস্তি পেয়ে যাক। মানুষ এখন দেখতে চায় যে হচ্ছে, মানে হবে কি, মানুষের রাগ বাড়বে। মানুষ যদি দেখে যে কিছু হচ্ছে না, তার রাগ বাড়বে, তখন সে এসব অনিয়ম করবে, নিজের হাতে আইন নিয়ে নেবে, নিজের হাতে ভাঙচুর করবে। এটা যদি না হয় তাহলে সরকারকে কঠোর হস্তে নিজে তাড়াতাড়ি কিছু করতে হবে। এই কাজগুলো খালি অ্যারেস্ট করে বসে থাকলে হবে না, আপনি ট্রাইব্যুনাল করে রায় দিয়ে দেন তাড়াতাড়ি। এটা কেউ চ্যালেঞ্জ করবে না, কারণ যেখানে ভিডিও এভিডেন্স আছে কেউ চ্যালেঞ্জ করবে না।
ওই নর্মাল প্রক্রিয়া আমার আর কেস চলতেছে শুনানি হচ্ছে, এগুলা করেন না ভাই। সরি, আমি প্রশ্ন করেন। সবাই বলছে যে আমরা চেঞ্জের জন্য স্বজনপ্রীতি থেকে বের হয়ে মেধাভিত্তিক রাষ্ট্র গঠনের দায়িত্ব দিয়েছি, যে জন্য আমাদের সোনার ছেলেরা জীবন বিসর্জন দিয়েছে। কিভাবে দেখছেন, এটা কি সত্যি স্বজনপ্রীতি নাকি দুষ্ট লোকেরা পোক করছে ফেসবুকে? আচ্ছা, আপনি আমার বিপদে ফেলতে চান মনে হচ্ছে, কারণ সবাই আপনি এরকম প্রশ্ন করেন, এটা পলিটিক্যাল সেটেলমেন্টের সঙ্গে কোনো কানেকশন নাই। তবে করছেন যখন একটু বলি, শুনেন, ব্যাপারটা হচ্ছে যে ইউনূস সাহেব তো রাজনীতি করেন না, ওনার কোনো গ্রুপ নাই, উনি কাউকে চিনেন না। লাস্ট টাইম উনি যখন একটা রাজনৈতিক দল করতে গেছিলেন, একটা মানে সাংঘাতিক ডিজাস্টার হয়েছিল। উনি অবশ্যই তার চেনাশোনা পরিচিত লোক দিয়ে করছেন, এটা কোনো সন্দেহ নাই। তো এখন আমার কথা হচ্ছে, আমি কোন ফাইটটা ফাইট করব ভাই? এইটা ওনার যে টিমটা, এটা যে প্রতিনিধিত্ব দিক থেকে দেখতে গেলে দুর্বল বলা বাহুল্য। এটা যদি আপনি দেখেন যে এখানে যারা বিসর্জন দিয়েছে, স্যাক্রিফাইস করেছে, অনেক রক্ত ক্ষয় হয়েছে, সবাই এই ব্রড এটা কি তারা রিফ্লেক্ট করে না? হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি যদি সংস্কার চান, বিপ্লব চান, পরিবর্তন চান, আপনাকে শত্রু শনাক্ত করতে হবে। এই মুহূর্তে ইউনূস সাহেব আমার শত্রু না, আমি এটুকুই বলি। আমি যদি ৩-৪টা ধাপ আগাইতে পারি, ওই অর্জনগুলো আমি যদি প্রচিত করতে পারি, পাওয়ার স্ট্রাকচারটা চেঞ্জ করতে পারি, আমি বলবো যে ভাই এটা আরেকটু রিপ্রেজেন্টেটিভ করেন। হ্যাঁ, আর যদি না পারেন তাহলে সরে যান, অন্য কেউ করুক। কিন্তু আমার কথা হচ্ছে, আমি ভুল শত্রু শনাক্ত করা কিন্তু একটা মারাত্মক জিনিস। কেউই পারফেক্ট না দুনিয়াতে, আপনি যে কোনো লোককে দিয়ে আপনি তাকে একেবারে ছিঁড়ে বিড়ে ফেলে দিতে পারবেন। ইউনূস সাহেব নিজেও তো পারফেক্ট লোক মোটেও না। তো এখন কথা হচ্ছে যে এটাই আমাদের আশার একটা হোপ আছে এখানে, মানে হোপের একটা স্পেস আছে এখানে। এটাকে প্লিজ নিজেদের মধ্যে এখন মারামারি ঝগড়াঝাটি করেন না, কিছুদিন একটু শক্তভাবে সবাই এটাকে আমরা কয়েকটা এমন দাবি নিয়ে আসি, যেই দাবিগুলো দেওয়া সম্ভব এবং যেটার পিছনে জনসমর্থন আছে, 1-2টা করুক। তারপরে আপনার প্রশ্নটাকে আমি উত্তর দিব। কিন্তু আমি সো এই ইকোনমিক কোয়েশ্চেনটার সঙ্গে আরেকজন প্রশ্ন করেছেন একজন, যে আদানির ওইটা বাতিল করলে মোদির কি প্রতিক্রিয়া হবে এটসেট্রা। এখন আমার কথা হচ্ছে যে আমিও জানি না, আপনিও জানেন না, এই যে বোয়াল মাছগুলা কত সম্পদ কোথায় আছে। আমরা কাগজে কলমে শুনি এগুলো কথা। আমার মনে হয় এদের এখানে অনেক সম্পত্তি আছে, শুধু বাইরে না, এখানেই আছে, জমি জমা আছে। আপনি এইসব বড় বড় গ্রুপ, মানে হাজার হাজার একর জমি কিনে বসে আছে, নিজের নামে না অন্যদের নামে। এটা তো বেনিফিশিয়াল ওনারশিপের বিষয়, তাই না? এখন জমিও অ্যাসেট, কোম্পানিও অ্যাসেট। জমির অভাব না, আপনি বিশাল যে জমি, এটা মানে সাইজ শুনলে মাথা ঘুরে যায়। আমি জানি না এটা সত্য কিনা, এটা বের করতে হবে, কিন্তু বের করা খুব একটা কঠিন না। এই যে অ্যাসেটগুলো আপনি তার হাতে রাখতে পারেন না, আপনি এটা মারাত্মক হবে, সরাইতে হবে। ভালো কোম্পানি কিছু কিছু আছে, ভালো প্রপার্টি কোম্পানি আছে, জমি আছে। তারপর হচ্ছে মোদি কি বলবে? না, আমরা যদি খালি আদানিকে টার্গেট করি, মোদি বলবে। আমরা তো আদানিকে টার্গেট করব না, আমরা বলবো যে এই 3 দফা অনির্বাচিত সরকার কিছু ঘৃণ্য চুক্তি করে গেছে, যেই চুক্তিগুলো কম্পিটিটিভ ছিল না, যেই চুক্তিগুলো কম্পিটিটিভ টেন্ডারে হয় নাই, যেই চুক্তিগুলো অন্য বাংলাদেশের, আমি এটাতে গবেষণা করেছি বাই দ্য ওয়ে, আমি বাংলাদেশের পাওয়ার সেক্টর নিয়ে অনেক বড় গবেষণা করেছি, পাবলিশ হয়েছে ভারত জার্নালে। বাংলাদেশের একই পাওয়ার সেক্টরে আপনি যদি একই টেকনোলজির কোম্পানি, একই সাইজ, একই বছরে কোনোটার দাম কোনোটার থেকে 25% বেশি, কোনো যুক্তি নাই।
25%। তো এই 25% কিন্তু আপনার যে আমাদের $1 বিলিয়ন আমরা সাবসিডি দিচ্ছি, আপনি জানেন পাওয়ার সেক্টরে আমরা ইউক্রেন যুদ্ধের আগে যখন তেলের দাম বাড়ে, ইউক্রেন যুদ্ধের আগে আমরা $1 বিলিয়ন সাবসিডি দিচ্ছিলাম। $1 বিলিয়ন, কাঁদতে ইচ্ছা করে। এটা শুধু ছোটোখাটো চুক্তি না, এগুলা পুকুর চুরি চুক্তি। আপনি খালি বলবেন যে আমাদের একটা আনরিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট নন কম্পিটিটিভ টেন্ডারে এগুলো দিয়েছে, আমরা এমার্জেন্সি অর্ডিন্যান্সে এগুলাকে ক্যান্সেল করছি। একা তো আদানি না, সবগুলো ক্যান্সেল করবেন না। আপনি দেখবেন যেগুলো হচ্ছে কারেক্ট প্রাইসে, যেগুলো চিপ, আমি বলে দিতে পারবো কারণ আমি এখানে রিসার্চ করেছি কোন পাওয়ার প্ল্যান্টের পাওয়ারটা চিপ, কোনটার পাওয়ার বেশি আমরা জানি। যেগুলো এক্সেসিভ প্রাইস সেগুলো আপনি সাসপেন্ড করবেন। আমাদের এত পাওয়ার দরকার নাই, আমাদের সারপ্লাস পাওয়ার, আমরা খালি বসায় টাকা দিচ্ছি, ক্যাপাসিটি চার্জ দিচ্ছি, তারা পাওয়ার জেনারেট করে না, আপনি ক্যান্সেল করে দেবেন, দেখা যাবে কি হয়। ঠিক আছে, কেউ এটা কন্টেস্ট করবে, করুক, কন্টেস্টের আমার লিগাল আর্গুমেন্ট আছে, আমি করব। এই মুহূর্তে আমার রক্তক্ষরণ থামছে, রক্তক্ষরণ তো থামলো। বেশিরভাগ কন্টেস্ট করবে না, আমি আপনাকে লিখে দিতে পারি। তারা 100 টাকার জায়গায় 1000 টাকা তুলে নিয়ে চলে গেছে, তারা পালাবে। তারা এখানে এসে কন্টেস্ট করবে? কোনোদিনও করবে না। কয়েকজন করবে, হয়তো সামিট করবে, এই সেই করবে, সামিট সিঙ্গাপুরিয়ান কোম্পানি সে করবে, আদানি ইন্ডিয়ান কোম্পানি সে করবে, করুক, সেগুলো আমরা কন্টেস্ট করব। যদি আমরা হারি তখন দিব, ক্ষতি কি? আমরা তো আইনের মধ্যে করব সব কিছু। কেন ক্যান্সেল করছি সেটাও বলবো, আইনের মধ্যে বলবো। তারা একটা কন্টেস্ট করবে, আইনের মধ্যে করবে। তারা বলবে যে কেন সে একটা আনকম্পিটিটিভ টেন্ডারে এই ওভার প্রাইসিং করলো, বলুক, সে বুঝাক। আপনার পুলিশের প্রশ্ন শুনেন, পুলিশ যে কোনো দেশে যে কোনো আইন রক্ষাকারী সংস্থা সে কাজ করে নির্দেশের উপর। এবং আমরা জানি খুব ভালো করে কি হয়েছে বাংলাদেশে। আমরা জানি যে এই সব জায়গায় রিক্রুট করা হয়েছে পার্টির লোকদেরকে, জানি তো আমরা। কিন্তু এটাও আমরা জানি যে বাংলাদেশের অনেক লোক চাকরির জন্য যদি বলতে হয় আমি কমিউনিস্ট পার্টি, সে কমিউনিস্ট পার্টি বলবে। তাকে যদি বলতে হয় আমি আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ বলবে। কয়জন লোক এখানে আসলেই এতই আইডিওলজিক্যাল যে সে আর মানে কোথাও নড়বে না? আমার মনে হয় না খুব বেশি এরকম আইডিওলজিক্যাল বাংলাদেশি না। এটাই আমাদের সেভিং গ্রেস। আমরা বেসিক্যালি সুবিধাবাদী। তারা ওইখানে গেছে চাকরির জন্য, তাকে বলছে পিটাও, সে পিটাইছে। হ্যাঁ, এখন যদি তাকে বলেন যে পিটাবে না, সে পিটাবে না। আমার কথা হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্সটা আপনি কোত্থেকে আনবেন? না, আমি আবার একটু ঠাট্টা করে বলছি, কিছু লোক আছে যারা অপরাধ করছে তাদেরকে আপনাকে শাস্তি দিতে হবে, বরখাস্ত করতে হবে, এটা কোনো সন্দেহ নাই। যাদের ব্যাপারে আমি ভিডিও এভিডেন্স আছে, এগুলোতে বরখাস্ত করতে হবে, শাস্তি দিতে হবে, কোনো পুরা পুলিশ তো আপনাকে না। এখন আপনি যেটা করতে হবে আমাদেরকে, এগুলোর লং টার্ম বিষয়। আপনার রিক্রুটমেন্ট প্রসেসগুলোকে ভালো করতে হবে। সব থেকে বড় হচ্ছে আপনাকে পলিটিক্যাল চেক অ্যান্ড ব্যালেন্স আনতে হবে। আপনার দেশে যদি একটাই পার্টি থাকে তাহলে এটা হবে। আপনার দেশে যদি 2টা 3টা 4টা পার্টি থাকে তাহলে পুলিশ জানে যে 5 বছর পরে ওরা আসবে, তখন ওরা আমাকে সাইজ করবে, সে তখন করবে না। হ্যাঁ, মানে কম করবে, একেবারেই যে করবে না বাংলাদেশে তা না, করবে, কম করবে। তো এইটাই হচ্ছে আমার প্রোটেকশন। পলিটিক্যাল সেটেলমেন্টের হচ্ছে আপনার হরিজন্টাল চেকটা কোত্থেকে আসছে। আওয়ামী লীগের বৈশিষ্ট্য হচ্ছে সে সব হরিজন্টাল চেক ধ্বংস করে দিয়েছে। আমাদের এই হরিজন্টাল চেকগুলো নিয়ে আসতে হবে। যখন বাইরে 2টা 3টা পার্টি থাকে বলে খবরদার, আমরা কিন্তু 5 বছর পরে আসবো, তোমরা সব চলে যাবা, সে চিন্তা অন্যভাবে করবে। সে অলরেডি অন্যভাবে করতেছে। এখন যে আপনার রাস্তায় পুলিশ আছে, এটা ডিফারেন্ট পুলিশ। সে হরিজন্টাল চেকের রূপ দেখেছে। হ্যাঁ, হরিজন্টাল চেকের রূপ দেখেছে। রূপটা কি? তাকে পিটানো হয়েছে রাস্তায়, তার এটা মনে থাকবে। সো আমার পলিটিক্যাল সেটেলমেন্ট হচ্ছে এটা খুবই মেটেরিয়ালিস্ট অ্যানালিসিস। আপনি ওকে কন্ট্রোল করতে হলে আপনাকে ফোর্স দরকার। যত বেশি আপনার এই হরিজন্টাল ফোর্স থাকবে, একটা আরেকটাকে চেক দেবে।
এটাই রুল অফ ল। ব্রিটিশ পুলিশ ভালো না, ব্রিটিশ পুলিশ হচ্ছে সাংঘাতিক বর্ণবাদী, ব্রিটিশ পুলিশ হচ্ছে সাংঘাতিক, পারলে চুরি করবে, করে না কেন? সেই সাংঘাতিক হরিজন্টাল চেকের মধ্যে আছে, সবাই তাকে লক্ষ্য করে, তার মধ্যেও সে করে অনেক সময়, কিন্তু যখন ধরা পড়ে তার শাস্তি হয়, কারণ কেউ তাকে ছাড়ে না। আপনি কোনো মানুষকে লাঠি দিচ্ছেন, বন্দুক দিচ্ছেন, সে এটার অপব্যবহার করবেই, তাকে চেকের মধ্যে রাখতে হবে। আমি জানি না ইফ আই আনসার্ড ইউর কোয়েশ্চেন, বাট এখানে অনেকগুলো প্রশ্ন আছে, কেউ যদি পড়ে শোনায়, আমি এখন একটা একটা করে পড়লে আমার অনেক সময় লাগবে। না না, আপনার প্রশ্নটা ভালো। এখন কথা হচ্ছে যে শুনেন, আমরা সবাই জানি আমাদের নেতৃত্বের সর্বক্ষেত্রে তাদের সীমাবদ্ধতা। শুধু ইউনূস কেন, আপনি যাকেই বসাবেন সীমাবদ্ধতা থাকবে। এখন আমার কথা হচ্ছে যে ইউনূস সাহেব কেউই প্ল্যান করেন নাই যেরকম একটা ঘটনা ঘটবে, আমাকে তৈরি থাকতে হবে এবং আমি আসব, জানতেন না। সে উনি আদৌ হতে চেয়েছেন কি না এটা নিয়েও সন্দেহ আছে। ওনাকে করানো হয়েছে, কারণ আর কেউ এরকম মর্যাদার নাই। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, এই মুহূর্তে যে আমাদের নেতা হবে, এই দেশের নেতা হবে, তাকে শুধু বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য হতে হলে হবে না, তাকে আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হতে হবে, কারণ আমাদের শত্রুরা আন্তর্জাতিক। আপনি যদি একজন মানুষকে বসান যে বাংলাদেশে খুব জনপ্রিয়, কিন্তু তাকে ইজিলি ইন্ডিয়া টার্গেট করতে পারে, এ হচ্ছে হিন্দু মারতেছে, আপনি বিপদে পড়বেন। আপনাকে এমন একটা লোক খুঁজতে হবে যে এখন আন্তর্জাতিক মহলে বলতে পারে যে আমি কোনো হিন্দু মারতেছি না, তাকে বিশ্বাস করবে। ঠিক আছে? এখন এই যে ষড়যন্ত্রগুলো চলতেছে, এখানে আপনি একটা নাম বলেন তো যে ও ভালো হইতে পারতো। আমি চিন্তা করছি আমার বন্ধুদের সঙ্গে, যাকেই আপনি বলবেন একটা সমস্যা আছে কোথাও। ভাই এখন লেটস বি ইউনাইটেড ফর ওয়ান্স। আমরা একটা ক্রান্তি লগ্নে আছি। এই সুযোগটা যদি আমরা হারাই, আমাদের যুবক যুবতী যে সন্তানরা জীবন দিয়েছে আমাদের ক্ষমা করবে না। আমার প্রস্তাবটা ভিন্ন। সবাই মিলে আমরা চাপ সৃষ্টি করি যে কি করতে হবে, সবাই মিলে আমরা বলি যে আপনারা এগুলো করলে আমরা আপনার পক্ষে রাস্তায় নামবো, যা সহযোগিতা চাই আমরা দিব, যা সমর্থন চাই আমরা দিব, দেশে বিদেশে আমরা আন্দোলন করব, আপনি এগুলো করেন। আপনি নিজেকে আমি জানতে চাই না, আপনার কি আদর্শ আমি জানতে চাই না, আপনি দেশের জন্য কাজ করেন, আমরা আছি। আমি মুশতাক খান, আমি কি বিশ্বাস করি, আমার কি আপনার দরকার নাই আপনার জানার। আমি আপনার জন্য কাজ করছি নাকি আপনি দেখবেন। আমার কথা হলো যে আমি কাজ করতে রাজি আছি, আপনারা সবাই কাজ করতে রাজি, আমি লন্ডনে বসে আমি আন্দোলন করব। যদি কেউ বলে যে এটা একটা ট্রিটি কেন ক্যান্সেল করছে, আমি বলবো এটা এই কারণে ক্যান্সেল হয়েছে, এটা একটা ওডিএস চুক্তি, ঘৃণ্য চুক্তি, এটা ক্যান্সেল করা দরকার। আমি বলবো, সবাই বলবে। আমরা যদি সবাই একই জায়গায় সব একই কথা বলতে থাকি, আমাদের একটা হোপ আছে, এই হোপটা হারাবেন না প্লিজ। আলোচনার শিরোনামে রাজনৈতিক বন্দোবস্ত, সংস্কার ও সংবিধান আছে, কিন্তু আপনি রাজনৈতিক বন্দোবস্ত ব্যাখ্যা করেছেন, সংস্কার প্রস্তাব দিয়েছেন, কিন্তু সংবিধান আলোচনায় আসেনি। তাহলে এটা কি এই মুহূর্তে যে ইন্টারিম গভর্নমেন্টের একটা সংবিধান সংস্কার দাবি কিন্তু আছে, সেটা কি আপনি অ্যাভয়েড করছেন কিনা, বা এটা আমি কোথায় পেশ করব? খুব ভালো প্রশ্ন। অনেক জিনিস যেগুলো আমি কথা বলছি এগুলো কিন্তু সংবিধান পরিপন্থী। হ্যাঁ, আপনি এরকম কন্ট্রাক্ট ক্যান্সেল করতে পারেন না, আইনের শাসন, এগুলো ব্যাপার স্যাপার আছে। এখন সংবিধান বলতে মানুষের আরও অনেক কিছু বুঝে, নির্বাহী ক্ষমতা, এক্সিকিউটিভ পাওয়ার, আপনার ডিভিশন অফ পাওয়ার স্টেটের ভিতরে, এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে। আমার মনে হয় এই রুমে একজনও মানুষ নাই যে মনে করে যে আমাদের সংবিধান এটা কার্যকর করা সম্ভব। যেই সংবিধান এখন আছে এটা যে কাজ করানো সম্ভব, আমার মনে হয় না একটা লোকও আছে এখানে বা কোথাও যে বিশ্বাস করে। ঠিক আছে, এটাকে সংবিধানের সংশোধন করতেই হবে, নতুন সংবিধান বা সংশোধন করে যাই করে চেঞ্জ করতেই হবে। তবে আমি একটা জিনিস এখানে বলবো, যেটা হয়তো বলা উচিত ছিল খুব ক্লিয়ারলি, সংবিধানটাকেও আপনাকে রাজনৈতিক বন্দোবস্ত হিসেবে ফ্রেমওয়ার্কে দেখতে হবে। আপনার সংবিধানে যা যা আছে লেখা, সেটা কার্যকর করার মতন আপনার পাওয়ার আছে কিনা আপনাকে দেখতে হবে। সংবিধানে অনেক কিছু থাকলেও কিন্তু আমার পাওয়ার নাই সেটা ডেলিভার করার, সেটা কাগজে থাকবে, এটাকে ভায়োলেট করা হবে। আমি নেপালে কাজ করি, অনেক রিসার্চ করি, আমার বড় রিসার্চ প্রজেক্ট নেপালে আছে। আমি থাইল্যান্ডে কাজ করতাম। নেপালে গণ অভ্যুত্থান হয়েছিল 15 সালে, নতুন সংবিধান হলো। আপনারা অনেকে জানেন এই সংবিধান নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্ব হলো, তারা একটা ব্লকেট করলো,
যে কারণে মানে নেপালিরা ভারতকে আর ক্ষমা করবে না কোনোদিন। খুব সুন্দর একটা সংবিধান তারা লিখলো, কিন্তু সংবিধানটা লিখেছিল তখন সোসাইটি একটা ফ্লাক্সের মধ্যে ছিল, একটা ফ্লাক্সের মধ্যে। কে কোথায় পাওয়ারফুল আমরা জানতাম না, তখন কেউ জানতো না। ফ্লাক্সের মধ্যে যখন আপনি সংবিধান লেখেন তখন হয় কি আপনি একটা আদর্শের ভিত্তিতে লিখছেন। তো সেই আদর্শের ভিত্তিতে নেপালের কনস্টিটিউশনে আছে কেন্দ্র সরকার, প্রাদেশিক সরকার, স্থানীয় সরকার, সবাই পাওয়ার দেওয়া আছে যে খুব সুন্দরভাবে কাজ করতে পারে। এখন আমি যে রিসার্চ করছি নেপালে এটাই নিয়ে করছি, কিন্তু পলিটিক্যাল সেটেলমেন্ট আর প্র্যাকটিক্যাল লজ নেপালে। এখন যেটা দেখা যাচ্ছে যে আপনার যে পাওয়ার স্ট্রাকচারগুলো এগুলো স্থানীয় লেভেলে আছে আর কেন্দ্র লেভেলে আছে, প্রাদেশিক লেভেলে তাদেরকে ফর্ম করতে দেওয়া হচ্ছে না। তো প্রাদেশিক যেই জিনিসটা সংবিধানে আছে সেটা একেবারে অকার্যকর হয়ে গেছে এবং পুরো সিস্টেমটা কাজ করছে না। এখন তারা বলছে যে যেহেতু এই পাওয়ার স্ট্রাকচারের সঙ্গে সংবিধান মিলে না, আমার সংবিধান আবার পাল্টাতে হবে। এখন আমার কথা হচ্ছে সংবিধান যখন আপনি পাল্টাবেন আপনার প্র্যাকটিক্যাল পাওয়ার ডিস্ট্রিবিউশনের সঙ্গে মিলে আপনাকে করতে হবে। সংবিধান একটা শুধু আদর্শ না, এবং এখানে সংবিধানের দুইটা ট্রেডিশন আছে, একটা হচ্ছে অ্যাংলো স্যাক্সন আর একটা হচ্ছে ফরাসি। ইংলিশ ট্রেডিশনে আপনার কোনো সংবিধানই নাই, সংবিধান আছে কিন্তু লিখিত নাই। সংবিধানটা আপনার ক্রমশ পরিবর্তন হয় পাওয়ার স্ট্রাকচারের সঙ্গে সঙ্গে মিলিয়ে। আর ফ্রেঞ্চ হচ্ছে যে আপনি একটা খুব আদর্শের সংবিধান লিখে ফেললেন। ফ্রান্সে কি হয়? কাজ করে না সংবিধান। বারবার ফ্রান্সে ক্রাইসিস হয়, প্রাইম মিনিস্টার বনাম প্রেসিডেন্ট হয় না, সংসদ বনাম এই হয় না, তারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এই সেই কিছুই কাজ করে না, আটকায় যায়। সংবিধান ইজি জিনিস না, কিন্তু আপনি বললেন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, খুব ভালো কথা। যখন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হবে আপনি দেখবেন যে বড় বড় পার্টি সবগুলা একটুখানি ভোটের জন্য সরকার করতে পারছে না। ওই একটুখানি ভোট করার জন্য আপনাকে একটা চরমপন্থী পার্টিকে আপনাকে আনতে হচ্ছে, সে তখন সব কিছু ডিকটেট করছে। ইসরায়েলে কি হয়? ইসরায়েলে যে আপনার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আছে এটা ইসরায়েলের একটা অভিশাপ, কারণ এই চরমপন্থী পার্টি সব কিছু ডিকটেট করে, কোনো পার্টি মেজরিটি পায় না। তো সব কিছুর একটা নেগেটিভ সাইড আছে। আপনি যখন এগুলো বলেন আপনাকে অনেক চিন্তাভাবনা করে করতে হবে। যখন আপনার সংসদে অনেকগুলো ছোট 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 পার্টি কোয়ালিশন করে হয়তো কিছুই ডিসিশন করতে পারবে না কেউ, সেটা তো একটা সমস্যা। তো এখন আমার কথা হচ্ছে যে একটু সেটেল হোক, আমরা পাওয়ার স্ট্রাকচারটা দেখি, অলিগার্কসদের অবস্থানটা দেখি, এসএমই গ্রো করছে কিনা দেখি, আমাদের পাওয়ার কোথায় আছে দেখি, সেটার সঙ্গে মিলিয়ে সংবিধানটাকে করতে হবে যে সংবিধানটা কাজ করে। হুট করে সংবিধান করবেন না, কাজ করবে না। ৭১-এর যুদ্ধের পরে যে সংবিধান হয়েছিল কাজ করে না, কারণ হুট করে করা হয়েছে। তারপরে এতগুলো সংশোধনী, একটার সঙ্গে একটা সাংঘর্ষিক। পেশেন্স ইজ ভেরি ডিফিকাল্ট, স্পেশালি ইফ ইউ আর ইয়াং। ইউথদের পেশেন্স নাই, কিন্তু আমরা তো বুড়া হয়ে গেছি, তো অনেক কিছু দেখছি। আপনার পেশেন্স থাকা ভালো, ধাপে ধাপে অগ্রসর হন, প্রত্যেকটা আপনার টিকবে, টেকসই হবে। আপনি একটা পুরা প্রশাসনকে রাজনৈতিকভাবে বিকৃত করেছেন, ঠিক আছে? আমাদের ধরেই নিতে হবে যে তারা কিছুটা হইলেও তাদের প্রভুদের স্বার্থ রক্ষা করবে, কিন্তু তারা আবার নিজের স্বার্থ রক্ষা করবে। তারা তো দেখছে যে হাওয়া পাল্টে গেছে, এখন তারাও ক্যালকুলেশন করবে যে কতটা আমি করব। আপনি যদি এখন, আমি এগুলা পাবলিকলি বলবো কি না জানি না, কিন্তু ধরেন এই যে আমাদের, বলেই ফেলি, এখন তো মুক্ত হয়েছি আমরা, আমাদের সেনাবাহিনী গুলি করলো না কেন? চিন্তা করেন। আপনি যদি এই যে রাজনীতিকীকরণ বলেন, উপরে তো হয়েছে, সন্দেহ নাই, কিন্তু তারা দেখলো যে কর্নেল, মেজর, ক্যাপ্টেন লেভেলে অনেকে বলছে আমরা গুলি করব না। তো তখন তার তো একটা তখন সিদ্ধান্ত নিতে হবে। সে যদি কমান্ড দেয় যে যান গুলি করেন, আর ওই লোক যদি গুলি না করে, টেকনিক্যালি মিউটিনি হয়ে গেছে আর্মিতে।
মিউটিনি হয়ে গেলে হয় আপনি তাকে মারতে হবে, নাহলে সে গুলি বন্দুক ঘুরে আপনাকে মারবে। শেষ কথা। আমি যদি শিওর না হই যে সে গুলি করবে, আমি কিন্তু গুলি করার অর্ডার দেব না। আমি যদি জেনারেল হই, সে আমি যেই আমাকে অ্যাপয়েন্ট করছে, আমি নিজের জীবন বাঁচাবো। এটি তো হয়েছে। আমি খুব সহজ ভাষায় বলছি। এখন প্রশাসনে তো একই জিনিস। আপনি এখন সবাই কি এরকম? আপনি এখন আমাদের কাজ হচ্ছে ঘুরে ঘুরে খুঁজে বের করা যে কোন প্রশাসনের লোক সংস্কার করবে। আমরা তো ছোট দেশ, সবাই সবাইকে চিনে। সবাই প্রশাসনের কি আওয়ামী না? তো অনেক লোক আছে যারা কিন্তু উসফুস করতেছে কিছু একটা করার জন্য। এখন তার যে বস আছে, সে কি তাকে কমান্ড দিবে যে করো না? শুধু ধরা খেয়ে যাবে। এখন প্রথম 2, 4, 3 কিন্তু এটা হয়েছে। জুডিশিয়াল কু হওয়ার চেষ্টা হয়েছে, আর্মিতে কু হওয়ার চেষ্টা হয়েছে, অনেক রকমের কু হওয়ার চেষ্টা আরও হইতে পারে। যতদিন আমরা রাস্তায় আছি, যতদিন যেই লোকগুলা আওয়ামী শাসনে ফেরত যেতে চায় না তারা আছে, তারা কিন্তু এই আদেশ মানবে না উপর থেকে, যেই দেখ। এটা আমাদের একটা সুযোগের জায়গা। কিন্তু আমি আপনার সঙ্গে একমত, এই সুযোগের সময়টা বেশি দিন চলবে না। এই সুযোগের সময়টা বেশি দিন চলবে না। আমাদের খুব তাড়াতাড়ি কিছু ফ্যাক্টস অন দ্য গ্রাউন্ড চেঞ্জ করতে হবে। আমি আবারও বলছি, যখন মানুষে দেখবে যে আসলেই চেঞ্জ হচ্ছে, ওরা ভেঙে পড়তেছে, তখন সবাই এদিকে চলে আসবে। যদি মানুষ দেখে যে ওদেরকে আমরা ভাঙতে পারতেছি না, ওরা পিছন থেকে চাবিকাঠি চালাচ্ছে, ওরা ওইদিকে চলে যাবে। আপনাকে এখন রেভলিউশনারিভাবে চিন্তা করতে হবে। কিন্তু আপনি যদি ফ্যাক্টস অন দ্য গ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, তাহলে অনেক লোক কিন্তু দেখবে যে ওরা ফিরবে না। তখন ওদের লোক হইলেই ওরা আর কিন্তু গুলি করার অর্ডার দিবে না। ঠিক আছে? এখন দায়িত্ব আমাদের। আমরা কি ফ্যাক্টস অন দ্য গ্রাউন্ড চেঞ্জ? আর্মির যারা জুনিয়র অফিসার, তারা ফ্যাক্টস অন দ্য গ্রাউন্ড চেঞ্জ করে দিয়েছে। যেহেতু তারা ফ্যাক্টস অন দ্য গ্রাউন্ড চেঞ্জ করে দিয়েছে, উপরে যেই থাকুক না কেন কমান্ড দেয় নাই নিজের স্বার্থে। অ্যাজ ইট হ্যাপেন্স, দেশের স্বার্থেও সাবাস, আমরা তো বলছি আপনি দেশের স্বার্থে কাজ করছেন। এখন আমি জানি না এখানে বিএনপির কোনো সমর্থক আছেন কিনা, যদি থাকে এই খবরটা বিএনপির কাছে আপনাদের পৌঁছে দেওয়া উচিত। বিএনপির স্বার্থে মোটেও না যে 3 মাসে নির্বাচন হবে। তারা নিশ্চয়ই এটা জানে, না জানে তাদের বুঝাই দেওয়া দরকার। কি হবে? বিএনপি অ্যাজ এ দল 15 বছর তাদেরকে নির্যাতন করা হয়েছে। 15 বছর তাদের কর্মীদেরকে মাঠে ঘুমাইতে হয়েছে, বাড়িতে আসতে পারেন নাই। তাদের বিরুদ্ধে 10টা, 15টা, 20টা, 50টা মামলা ছিল। অনেকে জেলে গেছে, অনেকে গুম হয়েছে, গায়েব হয়েছে, অনেকে মেরে ফেলা হয়েছে। অ্যাজ এ সংগঠন, আমি যেটা বলছি প্রতিষ্ঠান বা সংগঠন, বিএনপি অ্যাজ এ সংগঠন, সাইনবোর্ডটাও যে আছে, এটা তাদের একটা চরম অ্যাচিভমেন্ট, হিউজ অ্যাচিভমেন্ট। এই ধরনের আক্রমণের ফলে তার তো থাকার কথা না, আসলে কিছু নাই। এখন আমাদের যারা বিএনপি বলতে হবে, আপনি যদি নির্বাচনে জিততে চান, আপনার একটা ইশতেহার দরকার, আপনি কি করবেন এবং সেটা কিভাবে করবেন, আপনার সংগঠনটা কি, আপনার পার্টির মধ্যে এটা কে ডেলিভার করবে, আপনার অর্থমন্ত্রী কে, আপনার শিল্পমন্ত্রী কে, আপনার শিল্পনীতি কি বলেন। ওরাও বলবে যে আমাদের একটু সময় দেন ভাই, আমরা এটা ঠিক করি। নাহলে ওরা কি ক্ষমতা এসে করবেটা কি? কিছু করার তো নাই। সো এখন কথা হচ্ছে যে আমরা বিএনপিকে বন্ধুসুলভ কিছু পরামর্শ দেই, যে আমরা চাই যে আপনারা এসে দেশ পরিবর্তন করবেন, কিন্তু সেটা করার মতন আপনার প্রাতিষ্ঠানিক শক্তি নাই, দলটাকে শক্ত করেন, এটাই বলবো। আসলে কি মানে এখন যেটা হইতেছে চুরি চামারি, কোন বাজার দখল করবে, এই দখল করবে, অনেকদিন খাওয়া দাওয়া হয় নাই সেজন্য করতেছে। এটা তো নির্বাচনই না। আমরা হ্যাঁ ক্ষিপ্ত হবেই, কিন্তু আমাদের একটু সেন্সিটিভও হইতে হবে যে যেই লোকগুলা 15 বছর একেবারে মাঠে ঘুমাইছে, তারা একটু কিছু বাড়াবাড়ি তো করবেই। আমি যেমন এই যে 15ই অগস্টে সব আন্তর্জাতিক ইস্যু আসলো যে একজন লোককে কাপড় খুলে গান করানো হয়েছে, এটা নাকি সাংঘাতিক খারাপ। তা আমি যে বললাম যে 10 দিন আগে যে এখানে এতগুলো লোককে গুলি করে মারা হলো, তারপরে যদি শুধু তার কাপড় খুলে তাকে গান করানো হয়েছে, তো সাংঘাতিক আমাদের অর্জন।
তো সেভাবে মানে বিএনপিরও এটা যে খালি এখন বাজার টাজার একটু করতেছে, এটা কি হয়েছে? কিছুই না। এগুলো আমাদের এখন ডায়ালগে যেতে হবে, সবাইকে বুঝা, আমি আপনার কথাটা বুঝি, আপনার ব্যথাটা বুঝি, কিন্তু দেশ গড়ি, চলেন। এখন এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা নিয়ে আমাদের আরও অনেক দীর্ঘ আলোচনা করা উচিত, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি সংক্ষেপে কিছু বলি। এক হচ্ছে, আমি ভারতীয়দের সঙ্গে অনেক কাজ করি, সোয়াসে ভারতেও কাজ করি। ভারতে আপনি কংগ্রেসই হন, বিজেপি হন, এটা বদ্ধমূল ধারণা আছে যে আওয়ামী লীগ, শেখ হাসিনা ভালো আর বাকি সবাই খারাপ। সেটা কংগ্রেসই হোক, বিজেপি হোক, যেই হোক, কমিউনিস্টই হোক। হ্যাঁ, এখন এটার পিছনে খানিকটা হচ্ছে যে বাংলাদেশের অন্য কোনো ফোর্স কোনো বয়ান তৈরি করতে পারে নাই, আমরা নিশ্চুপ বসে আছি। আরেকটা হচ্ছে একেবারে নগ্ন স্বার্থ, যেটা আমি আগে বললাম। নগ্ন স্বার্থটা কি? আপনি কংগ্রেসই হন আর বিজেপি হন, আমাদের ভুলে যাওয়া উচিত না যে এই হাসিনাকে প্রণব মুখার্জি আর ইউপিএ সরকার বসাইছে, ভুলে যাওয়া দরকার নাই তো। হ্যাঁ, তো এখন এরা কি চায়? এরা চায় সিকিউরিটি, ওদের চোখের সিকিউরিটি। আগে যেটা বললাম, বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থানটা একটা মারাত্মক জিনিস ভারতের জন্য। সে না আমাদের গিলতে পারে কারণ আমরা মুসলমান, না আমাদের ফেলতে পারে কারণ আমরা তাকে দুই ভাগে ভাগ করে দিছি। তো সেই জন্য সে আপনি কংগ্রেসই হন আর বিজেপি হন, আপনাকে এখানে একটা দালাল সরকার দরকার যে আপনার উপরে নির্ভরশীল এবং সে আপনার তাবেদারি করবে। এটা আপনি স্ট্রাকচারাল জিনিসটা আপনাকে বুঝতে হবে, তার কোনো আর উপায় নাই। সে ইউরোপিয়ান ইউনিয়ন পদ্ধতিতে বর্ডার খুলতে পারে না, সে আমাকে সমান সমান অধিকার দিতে পারে না। সে মুসলমানকে এখনো ভয় পায়, সে নিজের মুসলমানকে মারতেছে। শুধু বিজেপি না, কংগ্রেস আমলে তো বাবরি মসজিদ কার আমলে ভাঙছে। তো এটা তো কোনো বিজেপি কংগ্রেস না, ভারতে স্ট্রাকচারালি কমিউনিজম আছে, ঠিক আছে? ওরা এটাকে হ্যান্ডেল করতে পারছে না। 47-এর পার্টিশনের গল্প এখনো মিথ্যা বলা হয়। 47-এর আমি এটা নিয়ে এখানে আগে লেকচার দিয়েছি। 47-এর গল্প হচ্ছে যে মুসলিম লীগ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভেঙেছে, কংগ্রেস তাকে সব দিয়েছে, যা চেয়েছিল সব দিয়েছে, কিন্তু তাও তারা থাকে নাই। এটাই তো বয়ান, কংগ্রেস সব দিয়েছে। আপনারা প্লিজ প্যারি অ্যান্ডারসনের ইন্ডিয়ান আইডিওলজি পড়েন, আপনারা আয়শা জালাল পড়েন, আপনারা এখন যে হিস্ট্রি লেখা হয়েছে, হ্যাঁ, আপনার জিন্না একজন সেকুলার অল ইন্ডিয়ান ইন্টেলেকচুয়াল ছিলেন। জিন্না চেয়েছিলেন ইন্ডিয়াতে মুসলমানদের অধিকার হবে, সেই অধিকার তিনি আগে চেয়েছিলেন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে, সেপারেট ইলেক্ট্রেস, যেটা যখন হয় নাই, তখন যখন দেখা গেল যে পূর্ব ভারত আর পশ্চিম ভারতে মুসলিম কনসেন্ট্রেশন এবং এখানে ফার্স্ট পাস্ট দ্য পোস্টেই মুসলিমরা অনেক সিট পাবে, তখন জিন্না বললেন যে আপনি ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে দেন। এই বিকেন্দ্রীকরণে ব্যালেন্স অফ পাওয়ার থাকবে, ওই হরিজন্টাল চেক, আমি ভারত, এক ভারত থাকবে। 1946-এ সে পাকিস্তানের ম্যাপ ছিঁড়ে বলে আমি পাকিস্তান চাই না, এই ইতিহাস আমরা জানি। 1947-এ আপনার লাস্ট সেশন অফ দ্য বেঙ্গল অ্যাসেম্বলি, যখন পার্টিশন হবে কি না, নেহরু যে সারা জীবন বলে আসছে যে হিন্দু মুসলমান একসঙ্গে ভোট করবে, কারণ সে খুব ভালো করে জানে সব জায়গায় হিন্দুরা মেজরিটি। বাংলার অ্যাসেম্বলিতে সে বলল যে না, হিন্দু আর মুসলমান আলাদা ভোট করতে হবে, যদি কোনো একটা গ্রুপ চায় পার্টিশন হবে। এটা সে মাউন্ট ব্যাটেনকে বুঝালো, ওই হারামজাদা মাউন্ট ব্যাটেন এটা মেনে নিল। মেনে নিয়ে কি হলো, মুসলিম লীগ পার্টিশনের জাস্ট আগের দিন এক বাংলার জন্য ভোট দিল, আবুল হাশেম। আপনারা ইতিহাস পড়েন, হিন্দু মাইনরিটি ভোট করলো বাংলা ভাঙার জন্য। মেজরিটি কোনোদিন নিজের দেশ ভাঙার ভোট দেয়? জ্যোতি বসু। এই ইতিহাস ভারতের কেউ জানে না, ঠিক আছে? এই যে আমি যে প্যালেস্টাইনের সঙ্গে কম্পেয়ার করি কেন,
আজকেও আপনার কোনো বাঙালি পশ্চিম বাংলায় এক বাংলা চায় না। আমরা বাঙালি জাতীয়তাবাদ বলি, এটাকে একটা রাবিশ কথা। কিসের বাঙালি জাতীয়? বাংলা এক বাংলা হতে পারে না। 47-এ তো ভেঙেছে, আর তো হতে পারে না। ওরা চায় না। আমি যেটা বললাম এটা সত্য। আপনি যদি ওদেরকে হার্ট অ্যাটাক দিতে চান, বলেন আমি ইন্ডিয়া হতে চাই, এটা সত্য। ওরা কোনোদিনও মানবে না। তাহলে আমাদের এই বয়ানগুলো তৈরি করতে হবে। এখন আপনার যেটা ইসলামিক রাজনীতি, ভাই এই যে খেলা, আমাদের কিন্তু এই খেলা খেলানো হয়েছে। আমাদের এই খেলা খেলানো হয়েছে যে তোমাদের মুসলিমরা হচ্ছে তোমাদের সব মেরে ফেলবে, সব মেয়েদেরকে বাড়িতে পাঠিয়ে দেবে, সবাইকে বুরকা পরাবে, এদের সঙ্গে কথাই বলো না। খুব খারাপ। হ্যাঁ, আমাদের বুদ্ধিজীবীরা যে এরকম করে পারে মুসলিমদেরকে একেবারে তুচ্ছ-তাচ্ছিল্য, এটা তো বানানো হয়েছে। আমরা তো এই গেমের মধ্যে পড়ে গেছি। এই আন্দোলনে যেটা একটা খুব সুন্দর জিনিস, যে একই চ্যানেলে, একই টেলিগ্রাম চ্যানেলে মুসলিম আদর্শের ছেলেরাও মেয়েরাও এখানে দিচ্ছে, সেকুলাররাও দিচ্ছে, কমিউনিস্টরাও দিচ্ছে। আমাদের শিখতে হবে কথা বলতে। এরা আমাদের মানুষ, আমাদের সন্তান। বাংলাদেশের যদি 50% লোক ইসলামী ধর্মে উদ্বুদ্ধ হয়, বা যাই পার্সেন্টেজ আমি জানি না, আমাকে ওকে বাদ দিয়ে আমি একটা সুন্দর সেকুলার করব ভারতের ক্ষমতা, ভারতের পাওয়ার নিয়ে? এটা তো তারা চায় আমাদের করতে। আমাদের যেটা বলা দরকার যে আপনি ইসলামিক আদর্শের রাজনীতি করতে চান, করেন না ভাই, আপনি আমাকে কনভিন্স করেন, আমি কনভিন্স হতে চাই। টার্কিতে কি হয়? টার্কিতে একেপি একটা ইসলামিক আদর্শের দল, কিন্তু তারা কি বলে? তারা বলে রাষ্ট্র সেকুলার হতে হবে। রাষ্ট্র সেকুলার, আমি ইসলামিক আদর্শের রাজনীতি করব। আমি আপনাকে বোঝাতে চেষ্টা করব কেন আমার আদর্শ ভালো, আপনি আমারে বুঝান আপনারটা কেন ভালো। জার্মানিতে খ্রিস্টান ডেমোক্র্যাট বলে একটা পার্টি আছে, তারা বছর কা বছর রুল করেছে। তারা বলে আমি খ্রিস্টান আদর্শের রাজনীতি করব। আমরা এখানে বলি যে ইসলাম বললে আমি তোমাকে ভেঙে জেলে দিয়ে মেরে ফেলবো, কারণ আমাদের বোঝানো হয়েছে এরা আসলে নাকি আমরা সব মরে যাব। এটা কে বুঝাইছে? ওই বেটারা। আমাকে এখন শিখতে হবে, আমাদের সবাইকে শিখতে হবে একসঙ্গে থাকার। এটা আমার প্রোটেকশন। সবাইকে শিখতে হবে কম্প্রোমাইজ করার। আমি এখন আমার মার্কসিস্ট রুটসে ফেরত যাচ্ছি একটু, ঠিক আছে? আপনার মেটেরিয়াল বেস নির্ণয় করে না ল নির্ণয় করে, কোনটা? এখানে একটা ডায়ালেকটিক্স আছে। আপনার যদি লটা খারাপ হয়, আপনার যদি সংবিধান খারাপ হয়, তাহলে আপনি সহজতর করছেন ক্ষমতার অপব্যবহারের বা কেন্দ্রীয় ভবনের। কিন্তু আইন দিয়ে আপনি এটা চেঞ্জ করতে পারবেন না। আপনি যেটা বাস্তব রিয়ালিটি, সেটা বাস্তব রিয়ালিটি দিয়ে চেঞ্জ করতে হবে। মানেটা বুঝতে পারছি? আমার এই যে আওয়ামী লীগ যে ক্ষমতার কেন্দ্রীয় ভবন করছে, সে যে 2-4টা বড় ব্যবসায়ী থেকে টাকা নিয়ে তাদেরকে সুযোগ সুবিধা করে দিছে, এটা কি সংবিধানের জন্য হয়েছে? না। এটা করছে সে ফিজিক্যালি, সে মারছে, যারা তার বিরোধিতা করছে তাকে মেরে ভেঙে দিয়েছে তাকে। সে রাতের অন্ধকারে চুক্তি করছে, তার বন্ধুদেরকে কোটি কোটি টাকা বানানোর জন্য তার সঙ্গে ছিল যে তুমি বানাবা, আমাকে দেবা। এটা সংবিধানের সঙ্গে কি? এগুলো সবই তো বেআইনি। এটা ফোর্স। একটা সমাজের আসল গোড়াটা হচ্ছে ফোর্স। আমি এখন ওই ক্লাসিক মার্কসিস্ট ক্লাস এগুলোতে করি না, কিন্তু একটা বেসিক মেটেরিয়ালিস্ট কিন্তু জিনিস আমার মাথায় আছে সবসময়। আপনার সমাজটা হচ্ছে একটা মেটেরিয়াল জিনিস। কার কত টাকা আছে, কার কত সংগঠন আছে, কার কত বন্দুক আছে, কার কত লোক আছে, এগুলো হচ্ছে মেটেরিয়াল। আইন এটা দেয় কি না, আমি তো আগেই বলছি, আইন কিছুটা আনুষ্ঠানিক, অনেকটা অনানুষ্ঠানিক। বেশিরভাগ এগুলো হচ্ছে অনানুষ্ঠানিকভাবে আইন ভঙ্গ করে। আইন ভঙ্গ করে হচ্ছে, এবং সেটাকে আমরা থামাতে পারছি না, কারণ আমার শক্তি নাই। তো ওইটা সামান্য নামে আরেকটা আইন করলাম, ওই আইনও তো ভাঙবে। ওই আইনটা আরেকটা আইন করলাম, এটা ভাঙলে শাস্তি হবে, ওই ভাঙলো শাস্তি হলো না। তারপর আমি বললাম যে ওইটা যে ভাঙার জন্য শাস্তি হয় না, ওইটার শাস্তি হবে, আরেকটা আইন করলাম। এটা তো একটা সার্কুলার আর্গুমেন্ট। আমার আইনে বলা আছে এটা করতে হবে, সে করে না। তারপর আমি আরেকটা আইন করলাম যে এটা না করলে শাস্তি হবে, সেটা করে না। আবার আরেকটা আইন করবো। আপনি কত আইন করবেন? আপনাকে
আলটিমেটলি কিন্তু রিয়েল ইকোনমিতে ফেরত আসতে হবে, পাওয়ারে ফেরত আসতে হবে। এই জন্য আমি বলছি আমাদেরকে রিয়েল পাওয়ার স্ট্রাকচারটাকে ভেঙে নতুন করতে হবে। সেখানে এটা একটা রেভলিউশনারি সিচুয়েশনের মতন অবস্থা, আমি রেভলিউশন বলছি না, আমি বলছি এটা একটা আনস্টেবল অবস্থা যেখানে আপনি আইন চেঞ্জ করে কিছু ড্রামাটিক চেঞ্জ করতে পারেন যেটা নর্মালি আপনি পারবেন না। যদি একটা এখানে নির্বাচিত সরকার থাকতো, আমি যদি বলতাম যে আপনি বড় বড় কোম্পানির শেয়ারগুলো এখন আমি বিক্রি করব, আপনি পারতেন না। তারা পিছন থেকে অনেক টাকা খরচ করে আপনার সব সাংসদকে কিনে আপনাকে জেলে দিয়ে পিটাই মেরে ফেলতো। এখন সেটা পারবে না। আমাদের একটা সুযোগ আছে, এখন পারবে না কেন? কারণ হচ্ছে আমার একটা বাইরে ফোর্স আছে, আমার সঙ্গে কিছু সেনাবাহিনীর সাপোর্ট আছে, আমার কিছু আন্তর্জাতিক সাপোর্ট আছে, আমার ইউনুস আছে, আপনারা আছেন। সবাই মিলে আমরা যদি এই 3-4টা জিনিস করেন যেটার আপনার ফোর্স আছে, আমরা বাইরে এসে আপনাকে করাই দেব। আপনি এটা রিয়ালিটি চেঞ্জ করেন। আপনি কনস্টিটিউশনের কথা ভাবার আগে আপনি রিয়েল পাওয়ারটা চেঞ্জ করেন। এটাই পলিটিক্যাল সেটেলমেন্ট বলতেছে। লটা পরে আসবে এটার সঙ্গে মিলায়। আমি আগে একটা সুন্দর ল করলাম কিন্তু আমার কোনো ফোর্স নাই, এটা তারা ইগনোর করবে। এতদিন কি করছে? ইগনোর করছে। আপনার বেশিরভাগ খারাপ কাজ হয়েছে আইন ভেঙে, আইন করে না। তা আপনি আরো আরো আইন করে, ও ভাঙতে থাকবে। আমার তো আইন করে লাভ নাই, আমাকে আগে পাওয়ারটাকে চেঞ্জ করতে হবে, চেকস অ্যান্ড ব্যালেন্স তৈরি করতে হবে। চেকস অ্যান্ড ব্যালেন্স করলে যে আইন আছে ওইটি কার্যকর হবে, আরও তখন সুন্দর আইন করব। হ্যাঁ, এটা ডায়ালেকটিক্স তো, আমি বলছি না যে এটা দরকার নাই। আমি বলছি যে আপনার যেই প্রক্রিয়ায় আপনার ফোর্স বাড়ছে সেই প্রক্রিয়ায় আপনি চেঞ্জ করবেন। আপনি যদি চেঞ্জটা এমন করে ফেলেন যে আপনার কোনো ফোর্স নাই, ওটাকে ইগনোর করা হবে, আপনি ফুলিশ দেখাবেন। আপনি মানুষের কাছে আপনার ইমেজ নষ্ট হবে যে আমি একটা জিনিস করলাম এটা কিছুই হচ্ছে না, তখন মানুষ বলে আপনি সময় নষ্ট করছেন। এটা বুঝতে পারছেন? এখানে একটা পলিটিক্স আছে। আপনি যখন রুলসগুলো চেঞ্জ করছেন, মানুষকে কিন্তু দেখতে হবে রুলগুলো কার্যকর, নাহলে আপনি বোকা বানবেন তার সামনে। আমরা তো আর বোকা হতে চাই না। আমি একটা কনস্টিটিউশন চেঞ্জ করলাম, বসে আছি তারপরে না। আমি কনস্টিটিউশন চেঞ্জ করব যখন ওই, মনে রাখেন আমি কি বলছিলাম শুরুতে, এক দফা যখন দাবি আসলো একদিন আগে না একদিন পরে না, যেদিন আসার কথা সেদিন আসছে। আমরা কনস্টিটিউশনের দাবি আনবো যেদিন দরকার সেদিন আনবো, তার আগে না তার পরে না। আমার এখন ফোর্স না এটা করে কিছু করার। অ্যাবসলিউটলি। আপনি যদি ধরেন এই যে অলিগার্কদের যদি পাওয়ার ভাঙতে পারেন, আপনি যদি তাদের এই অ্যাসেটগুলোকে ভেঙে ভেঙে ডিস্ট্রিবিউট করে দিতে পারেন অন দ্য গ্রাউন্ডস অফ ডেট রিকভারি, অজুহাতগুলো আপনাকে কিন্তু ক্লিয়ার থাকতে হবে। আমি যদি বলেন যে আমি বড় ক্যাপিটালিস্ট ভাঙতে চাই, আপনাকে অনেকে বাধা দিবে, ভয় পাবে যে আগে ওদের ভাঙতেছে এখন আমাদের পরে ভাঙবে না। দ্যাটস অ্যান অ্যাবস্ট্রাক্ট আর্গুমেন্ট। আপনি কংক্রিটলি বলেন কোন কনস্টিটিউশনাল রুলটা স্টুডেন্টরা পার্মানেন্টলি প্রোটেক্ট করতে পারবে, তাহলে সেটা আমি আমার অ্যাসেসমেন্ট দেবো। আমি এটা তো একটা ইন থিওরি, ইয়েস, ইন থিওরি আপনি যদি কোনো রুলস করেন যেটা স্টুডেন্টরা, কনস্টিটিউশন ইজ নট ফর 6 months, কনস্টিটিউশন ইজ ফর এভার, মানে ইজ ফর আ লং টাইম। তো এখন আপনার এই মুহূর্তে স্টুডেন্টরা রাস্তায় আছে, সেই ভিত্তিতে আপনি কনস্টিটিউশন করতে পারেন না, তারা 6 মাস পরে রাস্তায় নাও থাকতে পারে। আপনাকে যেই কনস্টিটিউশন করতে হবে যে 6 মাস পরে কে আছে, কারা চেক করবে এটা, সেটা ইন দ্য লং রান চেক হবে আপনার সোসাইটিতে রিয়েল অর্গানাইজেশন। কি আমি চাই যে বড় ক্যাপিটালিস্টের জায়গায় মাঝারি ছোট ক্যাপিটালিস্টের সংখ্যা অনেক বাড়ুক আর তারা পাওয়ারফুল হোক। কেন চাই? দুইটা জিনিস। মাঝারি ক্যাপিটালিস্টের পাওয়ারফুল হলে আমার কর্মসংস্থান হবে। আপনি ছাত্ররা কিসের জন্য আন্দোলন করছেন? চাকরির জন্য। আপনি এই যে বড় বড় ক্যাপিটালিস্ট এক একটা 1000 কোটি টাকার ফ্যাক্টরি বানায়, 1000 লোক চাকরি পায়, লাভ আছে কোনো? আমরা এখন চায়না, যে 80-র দশকে যে চায়না ছিল, আমরা সেই পজিশনে আছি। আমাদের এখন স্টিল অনেক ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বাকি আছে। চায়না ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করছে কিভাবে? চায়না ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করছে মাঝারি ক্যাপিটাল, এসএমই, কম্পোনেন্ট ক্লাস্টার। আমরা বলি বাংলাদেশে মেড ইন বাংলাদেশ ফ্রিজ, মেড ইন বাংলাদেশ এগুলো ভাই মেড ইন বাংলাদেশ না, এগুলো অ্যাসেম্বলড ইন বাংলাদেশ। আমরা এই কম্পোনেন্টসগুলো বানাই না। এই কম্পোনেন্টসগুলো কারা বানায়? এসএমই বানায়। আপনাকে এসএমই ক্লাস্টার করতে হবে যারা বিভিন্ন কম্পোনেন্টস তৈরি করবে। এই এসএমই ক্লাস্টারে হাজার হাজার চাকরি হবে। এই এসএমই ক্লাস্টারে যখন আপনি বলবেন মেড ইন বাংলাদেশ, ইট উইল বি মেড ইন বাংলাদেশ অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমরা তো এগুলো কিছু করি নাই। আমরা উপর থেকে সব খেয়ে দিয়ে সব দুবাইতে, লন্ডনে চলে গেছি। আমাকে এই মিডল সেক্টর যতই শক্ত হবে, তারাই তাদের কম্পিটিশনে চেক অ্যান্ড ব্যালেন্স করবে। তখন একটা ক্যাপিটালিস্ট
ঋণ নিয়ে ব্যাংক ধ্বংস করবে, 10 টাকা প্লিজ তাকে থামাবে, তুই টাকা ফেরত দে। এটা তো ইউনূস সাহেবের বোঝার কথা। গ্রামীণ ব্যাংক কাজ করে কেন? যতই সমালোচনা করুক, গ্রামীণ ব্যাংক কাজ করে না কেন? কারণ একজন যে টাকা নেয় আরও 10 জন তাকে বলে তুমি টাকা না ফেরত দিলে আমি পাবো না। এটা হরিজন্টাল চেক, এটা একটা এক্সাম্পল। আমাদের দেশে হরিজন্টাল চেক কাজ করে। যেই ব্যবসায়ী হরিজন্টাল চেকে আছে সে নিয়ম ভাঙে না, যেই ব্যবসায়ী ভাঙতে পারে সে ভাঙবে। সেজন্য আমাকে বড় ব্যবসায়ী ভেঙে মাঝারি মধ্যম ব্যবসায়ী আনতে হবে, কম্পোনেন্ট ক্লাস্টারের ভিত্তিতে ইন্ডাস্ট্রিয়ালাইজ করতে হবে। এটাতে আমার চাকরিও হবে, আমার চেক অ্যান্ড ব্যালেন্স হবে। তখন যখন আপনি রেগুলেশন করবেন, নিয়ম বানাবেন যে আপনার সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্ট হবে, আপনার এইটা ইন্ডিপেন্ডেন্ট হবে, ওইটা ইন্ডিপেন্ডেন্ট, আপনার তো ফোর্স আছে তখন, এই ফোর্সই তখন সেটাকে করবে, চেক করবে। এখন যে জিনিসগুলো হচ্ছে আপনার একেবারে কনস্টিটিউশনাল, প্রধানমন্ত্রীর ক্ষমতা, নির্বাহী ক্ষমতা, এগুলো অবশ্যই চেক করতে হবে। কিন্তু এগুলা মানে এটা কি আমাদের নিড অফ দি আওয়ার? কোথায় নির্বাচন, কোথায় কিছু তো হচ্ছে না। আমাদের আগে হচ্ছে এগুলা চেঞ্জ করা, আমাদের কিছু মেটেরিয়াল রিয়ালিটি চেঞ্জ করা। তারপরে অবশ্যই এই কোয়েশ্চেনে আসতে হবে প্রধানমন্ত্রীর নির্বাহী পাওয়ার এত বেশি কেন? এটা ক্রিটিক্যাল। কিন্তু আমার কথা হচ্ছে আপনি এটা চেঞ্জ করে দিলেন, ধরেন আপনি একটা সামহাও ম্যাজিক্যালি আপনি একটা কনস্টিটিউশন কনভেনশন করলেন, সবাই এগ্রি হলো একটা নতুন কনস্টিটিউশনে, উইচ বাই দ্য ওয়ে ইজ এ হিউজ প্রসেস। আমাদের সব এনার্জি ওখানে চলে যাবে। ধরেন ম্যাজিক্যালি হয়ে গেল, ম্যাজিক্যালি সেখানে বলা আছে প্রধানমন্ত্রীর কোনো অনেক কম পাওয়ার, তার জুডিশিয়াল ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ, লেজিসলেটিভ ব্রাঞ্চ তাকে চেক করবে। ইলেকশন হইল, ওই একই পচা পার্টি জিতলো, পচা পার্টি পার্লামেন্টে এসে বলল যে আমরা চেক করতেছি, কিন্তু সে চেক করতেছে না, প্রধানমন্ত্রী যা ইচ্ছা করতেছে। আপনার লাভটা কি হলো? কনস্টিটিউশন তো জাস্ট একটা নিয়ম, নিয়মটাকে তো এনফোর্স করতে হবে কাউকে। আমরা যেই নিয়মে করি, নিয়মের কে এনফোর্সার সেটা আবার সবসময় জিজ্ঞেস করতে পারি, নিয়মটা এনফোর্স করবে কে? নিয়মটা এনফোর্স করবে যদি আপনার পার্লামেন্টে স্ট্রং অপোজিশন থাকে, সেই স্ট্রং অপোজিশনের ইকোনমিক বেস থাকে, সেই স্ট্রং অপোজিশন আপনার ব্রড ক্যাপিটালিস্ট ওয়ার্কার, বিভিন্ন সেক্টর থেকে সে লিগাল টাকা তুলছে, তাকে চুরি করতে হচ্ছে না, সে তখন পার্লামেন্টে বলবে যে না, প্রধানমন্ত্রী এটার পাওয়ার নাই, আমি তাকে নো কনফিডেন্স মোশন দিচ্ছি। এটা বলার কেউ আছে আপনার? আমার কথা হচ্ছে যে পাওয়ারের সঙ্গে রুলস ম্যাচ করতে হবে। আপনি সুন্দর করে করলেন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ফিক্স করা যায় না? আপনি সবই ফিক্স করতে পারেন। বাংলাদেশি মানুষ 3 দিনে সব কিছু ফিক্স করে দেবে যে আপনি যদি চেক না করতে পারেন। ওই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ সব আওয়ামী লীগের চলে আসবে। আপনি রুল করে আপনি কিন্তু আপনার রুলস চেঞ্জ করতে হবে, কিন্তু সেই রুলটাকে এনফোর্স করার মতন আপনার পাওয়ার থাকতে হবে। শুধু স্ট্রিট পাওয়ার না, স্ট্রিট পাওয়ার 6 মাস আছে। সেজন্য আমি বলছি এই 6 মাসের স্ট্রিট পাওয়ারে আমাদের কিছু আমূল মেটেরিয়াল পরিবর্তন আনতে হবে। কিন্তু পরবর্তীতে এই চেকিংয়ের কাজ এটা কিন্তু প্রতিষ্ঠান করবে, আপনার বিজনেস করবে, আপনার লেবার ইউনিয়ন করবে, আপনার অপোজিশন পলিটিক্যাল পার্টি করবে, আপনার সিভিল সোসাইটির অর্গানাইজেশন করবে, ছাত্ররা করবে, সবাই করবে। কিন্তু সেটা তো নট দ্য সেম অ্যাজ স্ট্রিট পাওয়ার। আমাদের রাখতে হবে, আমাদের 6 মাস স্ট্রিট পাওয়ার রাখতে হবে। আমি একমত আপনার সঙ্গে, কিন্তু আমি আরেকটু অপটিমিস্টিকভাবে বলি। আমি আওয়ামী লীগ সরকারকে একটা জিনিসের জন্য আমি ধন্যবাদ জানাবো। সেটা কি? সে কিন্তু আমার একটা পুরা জেনারেশনকে টিকা দিয়ে গেছে, ভ্যাকসিনেশন। আপনি দেখেন এই যে আন্দোলনে লক্ষ 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 ছেলে মেয়ে বের হয়েছে, এদের বয়স কি? 15 থেকে 25, মিলিয়নস অফ 15 থেকে 25 বছরের মানুষ রাস্তায় নামছে, মেয়ে ছেলে। এরা 10, 15, 20 বছরে কি হবে? এরা সেক্রেটারি হবে, এরা পুলিশ হবে, এরা আর্মি হবে, এরা ব্যবসায়ী হবে। এদের ফাউন্ডিং মেমোরিটা কি হবে জীবনে? ফাউন্ডিং মেমোরিটা কি? আমি যৌবনে কি করছি, আমি যখন ছোট ছিলাম কি করছিলাম আমি, তার ফাউন্ডিং মেমোরিটা হবে
আমি রাস্তায় নামছিলাম, স্বৈরাচারের বিরুদ্ধে গুলি করছে, আমি তাকে হারাইছি। এই লোকগুলো যখন আপনার উঠবে, এই লোকগুলোর কিন্তু একটা মেন্টালিটি থাকবে যে স্বৈরাচার মানুষ সহ্য করে না। এটার জন্য আমার এখন গান বাজনা, প্রবন্ধ, নাটক সব কিছু আমরা তৈরি করতে হবে। এটাকে আমাদের একটা ন্যাশনাল মুভমেন্ট করতে হবে, যে এটা যে আমরা ভুলে না যাই। আপনারা ভুলবেন না, কিন্তু যাতে আপনাদের পরের প্রজন্ম যাতে না ভুলে যায়, এই কালচারাল অ্যাক্টিভিটিও করতে হবে। এটা আমাদের শুধু ইউনুস না, এইটা সেটা না, আমার এই যে টিকা দিয়ে গেছে, এই যে ভ্যাকসিনেশন দিয়ে গেছে, এখন যখন আরেকবার শরীরতন্ত্র আসলে আমার জ্বর হবে, কিন্তু আমি মরবো না, মরার আগেই তাকে আমি মেরে ফেলবো, কারণ আমার টিকা আছে। বাংলাদেশে সাম্প্রদায়িক রাজনীতি কোনো ভিত্তি আছে কিনা, যদি থাকে সেটা কতটা? ধন্যবাদ। এটা শুনেন, সাম্প্রদায়িক রাজনীতি জিনিসটা আমাদেরকে ভেঙে বুঝতে হবে। ইসলামী মূল্যবোধের রাজনীতি নট নেসেসারিলি সাম্প্রদায়িক রাজনীতি। ইসলামী মূল্যবোধের রাজনীতি যদি বলে হিন্দুরা 2 নম্বর সিটিজেন, বা তাদের এখানে থাকার জায়গা নাই, বা তাদেরকে মারতে হবে, সেটা সাম্প্রদায়িক রাজনীতি। আমার মনে হয় না বাংলাদেশে সাম্প্রদায়িক রাজনীতির কোনো জায়গা আছে। আমার মনে হয় না, আমি ভারতে আমি সাম্প্রদায়িক রাজনীতি দেখি। ভারতে আমি দেখি ওপেনলি বিজেপির লোকেরা বলে মুসলমানদের এই দেশে জায়গা নাই। আমি এখন পর্যন্ত কোনো জামাতকে বলতে শুনি নাই যে হিন্দুদের এখানে কোনো জায়গা নেই। আমাদের যে জিনিসটা নিশ্চিত করতে হবে যে সকল নাগরিক সমান অধিকার, এটি সেকুলারিজম। তারপরে আপনি মুসলিম আদর্শের রাজনীতি কেন করবেন না, আমি যে থামাইতে গেলেই সাম্প্রদায়িকতা হবে। আর যখন মানুষের বুঝবে যে আপনি নিজে করতেছেন না, আপনাকে ভারত করাইতেছে, আরও সাম্প্রদায়িকতা হবে। এরকম মারাত্মক ভুল যাতে আমরা না করি। সে ইসলামিক মূল্যবোধের রাজনীতি করবে, কমিউনিস্ট মূল্যবোধের রাজনীতি করবে, জাতীয়তাবাদী মূল্যবোধের সব করবে। আমাদের শিখতে হবে কিভাবে এই আলোচনা করতে হবে। বিশ্ববিদ্যালয় এটাই জায়গা। আমাদের লন্ডনে আপনার একজন ছাত্র কমিউনিস্ট ক্লাব জয়েন করতে পারে, তার ভালো লাগলো না, সে গিয়ে কনজারভেটিভ ক্লাব জয়েন করতে পারে, এমনকি সেখানে ইসলামিক পলিটিক্সেরও ক্লাব আছে, সে জয়েন করতে পারে। তারপরে সে বলতে পারে আমার কিছুই ভালো লাগলো না, আমি রাজনীতি করবো না, তার অধিকার। তাহলে শেখ হাসিনা যে বললো যে আমি মোনাজাত ধরে মানে দেশ চালাই, আমি মদিনাস কোনাতে দেশ চালাই, আমি কওমি মাথা, এই জিনিসগুলোকে কি হিসেবে ট্রিট করছে? এটা বয়ান, ন্যারেটিভ, প্রোপাগান্ডা। হ্যাঁ করে তো, সাম্প্রদায়িক না তো, না না না, আমার জন্য সাম্প্রদায়িক হচ্ছে ইসলামের যদি কেউ বলে আমি রিয়াসাতে মদিনায় বিশ্বাস করি, সেটা সাম্প্রদায়িক না। সাম্প্রদায়িক হচ্ছে যে আমি রিয়াসাতে মদিনায় বিশ্বাস করি, আপনি হিন্দু, আপনি এই রিয়াসাত থেকে চলে যান, ওইটা সাম্প্রদায়িক। হ্যাঁ, ভারতের সাম্প্রদায়িক দিকটা যেমনি আছে, স্যার যেটা অনেক জানলেন যে ভারত চায় না ইন্ডিয়াতে বাঙালিরা যায়, বা বাংলাদেশ ইন্ডিয়া, যেটা অনেক শুনি আমরা অক্ষুব্ধ ভারত। স্যার যেটা বললেন যে ইন্ডিয়া চায় না, ইন্ডিয়াকে ভয় দেখানোর একটা পদ্ধতি হলো বলবো ভারত হয়ে যাবো, এটা ভয় দেখানোর একটা পদ্ধতি। সেখানে আরেকটা জিনিস কিন্তু স্যার আছে, ইন্ডিয়া কিন্তু শোষণটা ঠিকই পাচ্ছে, আমরা সেই সুযোগটা করে দিচ্ছি। আমরা শোষণটা ঠিকই আছে, আমরা সেই সুযোগটা করে দিয়েছি। গত 15 বছর যে বাঘের মুখে রক্ত লাগলো, এই বাঘ তো আর ঘাস খাবে না এখন। তাহলে স্যার আমরা যে কালচারটা করে দিলাম, আমরা চাচ্ছি ভারত বাংলাদেশের জন্য পাশে আছে, আমরা তো তাকে সরাই দিতে পারবো না, ভৌগোলিক অবস্থা আমরা চেঞ্জ করতে পারবো না। আমাদের একটা মিউচুয়াল রেসপেক্টের একটা সম্পর্ক তৈরি করতে হবে। কিন্তু গত 15 বছরে আমরা যে জিনিসটা তাদের করে দিলাম, যে জিনিসটা তাদের পাতে দিয়ে দিলাম যে আপনারা খান, আমরা দেশি বসে বসে, এই কালচার থেকে ভারতকে বের করে আনার জন্য তাদের কোনো জবাবদিহিতার জায়গা তৈরি করা, আমরা কোনো চুক্তিগুলো যদি বৈষম্যমূলক হয় সেগুলো থেকে এড়ায় যাবো। কিন্তু স্যার আমরা সেটা যদি চেষ্টাটাও করি বা সেই কথাটাও যদি শুনি, ভারত তো সেটাকে আর পজিটিভলি দিবে না। ভারত এই 15 বছর অভ্যস্ত হয়ে গেছে খেতে খেতে। আমরা এটার জন্য কিছু পদক্ষেপ নিতে পারি। বাঙালি আমরা এই বাংলাদেশ হিসেবে কি করতে পারি বলে আপনি মনে করেন স্যার? এটা আমার 4 নম্বর প্রস্তাব। আমি যে 3টা বছর 4/4 শুনেন, ভারত আমাদের কিছু দেয় না এটা ঠিক না, ভারত আপনাকে আমাকে কিছু দেয় না। শুনেন, এখানে কিন্তু যে কোনো আমাদের আওয়ামী লীগ যে ভারতের সঙ্গে চুক্তি করেছে সে কিন্তু বোকা না। হ্যাঁ,
সে তার শেষ পয়সা আদায় করেছে, সে কোনো কিছু বিনা পয়সায় দেয় নাই, কিন্তু সে যে পয়সা আদায় করছে সে তার ক্ষমতায় টিকে থাকার জন্য। সে বলছে যে আমি তোমাকে এগুলা দিব, তুমি আমাকে টিকায় রাখবা। ভারত তো সে ডেলিভার করছে, সে শেষ মুহূর্ত পর্যন্ত ডেলিভার করছে, এখনো চেষ্টা করছে ডেলিভার করতে। ভারত তো তার চুক্তি ভাঙে নাই। সমস্যাটা হচ্ছে যে এই চুক্তিটা আপনার আমার জন্য ভালো না, আপনার আমার জন্য। ভারত যেটা দিচ্ছে সেটা দিচ্ছে, কিন্তু সে একটা ব্যক্তিকে, একটা সরকারকে দিচ্ছে, সমাজকে দিচ্ছে না। সমাজকে দেওয়া তার জন্য কঠিন, কারণ ভারত যেটা চায় এই সমাজ তাকে এত সস্তায় দিবে না। হ্যাঁ, সস্তায় দিবে না, অর্থাৎ আমরা বলবো তোমরা যদি আমার এখানে ঢুকতে চাও আমিও তোমার ভিতরে ঢুকতে চাই, দেন দিবে না। যদি না দেন তাহলে ভাই আমরা প্লিজ আপনি একটা 12 লেন মোটরওয়ে করেন শিলিগুড়ি দিয়ে, ওই দিক দিয়ে যান, খুব ভালো। আমরা তো আপনাদের আক্রমণ করতেছি না। চীন যদি বলে আমি এখানে এসে আমি মিলিটারি ঘাঁটি বানাবো, আমি দরকার নাই ভাই, আমি তো এইসব গেমের মধ্যে আমি ঢুকবো কেন? সে আমার ভিতর দিয়ে যাবে কিন্তু আমাকে কাঁটাতারের বেড়ার মধ্যে রাখবে, আমাকে গুলি করবে, আমি চাই না। সে আমার ভিতর দিয়ে যাবে, কাঁটাতারের বেড়ার মধ্যে যাবে, কিন্তু আমার প্রধানমন্ত্রীকে টাকা দিবে, সেটাও আমি চাই না। তো সেটা করার জন্য আমাকে কিছু স্ট্রং পদক্ষেপ নিতে হবে। এগেন আমি যেটা চতুর্থ দাবি, এটা কেন বললাম, এটা করা সহজ না। আপনার যদি ইলেক্টেড সরকার আসে, সেই ইলেক্টেড সরকারকে কিনা খুব একটা কঠিন না, হ্যাঁ খুব একটা কঠিন না। কিন্তু এখন যখন আমাদের এটা অন্তর্বর্তীত না, এটা একটা ধরেন ক্রান্তিকালের সরকার বলেন, অভ্যুত্থানের সরকার বলেন, হ্যাঁ জরুরি সরকার বলেন, এই সরকার এটা করতে পারে। আপনারা যদি সবাই এই দাবি করেন যে শেষ মুহূর্ত পর্যন্ত ভারত আমাদের এখানে হস্তক্ষেপ করেছে, মিথ্যা প্রচার করেছে, কি প্রমাণ করে? প্রমাণ করে ভারত এখানে ম্যাসিভ ইনভেস্টমেন্ট করেছে একটা পার্টিকে রাখার জন্য। সেই একটা পার্টিকে কেন রাখতে চায়? কারণ সেই একটা পার্টি তাকে অনেক গোপন চুক্তি করেছে, আমরা এই চুক্তি দেখতে চাই। এটাই তো, আপনি সব চুক্তিগুলোকে প্রকাশ করেন, এবং আমরা চাই এটা সব চুক্তি প্রকাশ হবে, যেটা প্রকাশ হবে না সেটা চুক্তি না, মানব না। জনগণের কাছে প্রকাশ করেন, এবং এখন থেকে আমার যদি মনে হয় এটা খুবই একটা অসঙ্গ চুক্তি, আমি প্রস্তাব করব এটাকে সংশোধন করার জন্য ভারতকে। আমি খুব সভ্যভাবে বলবো যে ভাই এটা খুবই অসম, আপনি সংশোধন করেন। আমি বই ভাব দেখাবো না, আপনি সংশোধন করেন। সংশোধন সে করলে তো ভালো, আমি আমারটা পাইলাম, সে তারটা পাইল। না করলে আমি বাতিল করে দেব, আমার সংসদ। কিন্তু প্রথম পদক্ষেপটা সব থেকে ডিফিকাল্ট। প্রথম পদক্ষেপটা হচ্ছে সেই অর্ডিন্যান্স, সেই আইন, যে সকল বৈদেশিক চুক্তি পাবলিক হতে হবে। এটাই সরকার করতে পারে, আর কেউ পারবে না, আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি। আমি যদি না করি, যেই আর নির্বাচিত সরকার করবে না, সে বিপুল টাকা খাবে, খেয়ে আবার এই সিস্টেমটা আপনি গ্যারেন্টি। এগুলো যখন প্রকাশ হবে আপনি রাস্তায় নামবেন, এটার কোনো গ্যারেন্টি নাই। আমি যেটা বললাম, আইনের গ্যারেন্টি হচ্ছে পাওয়ার। আমি আইনটা করতে পারি যে আপনাকে প্রকাশ করতে হবে, তারপরে আপনাকে রাস্তায় নামতে হবে, আমি এটা মানব না, শেষ। কোনো আইন দিয়ে আপনি এটা থামাইতে পারবেন না। আপনি আইন করতে পারবেন না যে আপনি করতে পারবেন না, এটা ওই আইনটাও ভাঙবে। আবার আরেকটা আইন করতে পারবেন না, ওই আইনটা ভাঙা যাবে না, ওইটাও ভাঙবে। আপনি আইন করতে পারেন যে জনসম্মতি ছাড়া কোনো ট্রিটি হবে না, শুধু প্রকাশ করা না, প্রকাশ করা জনসম্মতি লাগবে। জনসম্মতির মানে কি? আপনাকে সংসদের আগে পাশ করাতে হবে। সংসদ যখন হবে আপনি তখন রাস্তায় নামবেন, আমি চাই না। ফাইট করতে হবে, ফাইট করতে হবে। যদি আপনি একটা এমন কিছু চুক্তি সাইন করেন, বিরোধী দল হয়তো তার নিজের স্বার্থে বলবে আমি আসলে আমি এটা বাতিল করে দেব, সবার জনসমর্থন পাবে, সে জিতবে। এটাই তো গণতন্ত্র। এইভাবেই করতে হবে, আমাদের ধাপে ধাপে করতে হবে। আপনি একদিনের, কিন্তু প্রথম ধাপটা সব থেকে কঠিন, যে মানুষ, এটা একটা সিগন্যাল, ভারতকে এই সিগন্যাল দেওয়া যে আমরা বুঝে গেছি আপনি কি করতেছেন, এখন থেকে জনসম্মতিতে হবে, আমরা এটাকে নজর রাখবো। এই মেসেজটা, এই সিগন্যালটা দিতে হবে।